শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শুরু করছি। এখানে অনেকেই আছেন যারা আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ, এবং আপনারা যে এসেছেন শুনতে এবং আমাকে যে আদৌ নিমন্ত্রণ করা হয়েছিল এই বক্তৃতা দেবার জন্য প্রণবেশ সেন স্মারক সমিতির পক্ষ থেকে, এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করি। কারণ যারা আগে এই বক্তৃতা দিয়েছেন দেখলেই বুঝতে পারবেন যে এই বক্তৃতা দেবার যোগ্য মানুষ আমি নই। একেবারে এটা বিনয়, খালি কপট বিনয় বলছি না। তবে প্রণবেশ সেনের সঙ্গে একটি সংযোগ সূত্র তো এটা বটেই যে সংবাদ পরিক্রমা শুনতে শুনতে বড় হয়েছিলাম। দ্বিতীয়ত আমি যা বলবো তাও এক ধরনের পৃথিবীর সম্বন্ধে সংবাদ পরিক্রমায় আজকের যুগে। তৃতীয়ত আজকে ওর লেখা থেকে যেটা পড়া হলো তার সঙ্গে হয়তো আমার বক্তৃতার একটা যোগাযোগ আছে, এই অর্থে যে উনি যদি এখানে থাকতেন তাহলে হয়তো আমি আমার বক্তৃতা শুনে উনি হয়তো বুঝতেন যে উনি যে অবস্থান থেকে কথাগুলো লিখেছিলেন অত্যন্ত সুন্দর এবং দামি কথা, আমার অবস্থানের সঙ্গে হয়তো তার সামান্য তফাৎ আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা যখন কাউকে স্মরণ করি তখন সেই মানুষটি তার কাজের জন্যই, আমরা তো সবাইকে স্মরণ করি না, যাকে যিনি স্মরণ করার মতো তাকে স্মরণ করি, তখন তিনি আমাদের একটা মিলনের ক্ষেত্র হন একটা। এবং আমি যেটা সবসময় ছাত্রদের বলি যে মিলনের ক্ষেত্র তাই হয় যা দ্বিমতকে উৎসাহিত করে এবং দ্বিমতের সম্ভাবনা তৈরি করে। মিলনের ক্ষেত্র যদি এটাই হয় যে আমরা সবাই একমত হব, তাহলে সেই মিলনের ক্ষেত্রটা একটা সংকীর্ণ ক্ষেত্র। বক্তৃতার শিরোনামে কয়েকটা কথা আছে, উন্নয়ন, আধুনিকতা এবং বর্তমান সর্বস্বতা। আজকে ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গাতে গিয়ে আলোচনা সবটাই হয় বেশিরভাগ সময়, বিশেষ করে যারা সমাজ মনস্ক মানুষ, উন্নয়ন এবং গণতন্ত্রের সম্পর্ক নিয়ে। এই দুটো কথাই ভারতবর্ষের একটা সবচেয়ে জরুরি কথা এবং আমাদের দৈনন্দিন জীবনেও বিষয়গুলো জরুরি। আমি এখানে আমার পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে বিশেষত নতুন বাজেট হয়েছে, তার একটা বর্তমান সর্বস্বতা কারো কারো চোখে পড়বে, বিশেষ করে 2019 সর্বস্বতা হয়তো তার মধ্যে আছে। কিন্তু ভারতবর্ষের এই উন্নয়ন এগুলো নিয়ে ঠিক আমি তো বিশেষজ্ঞ নই, প্রণববর্ধন বা মৈত্রী ঘটক বা অমিতাভ গুপ্ত ইত্যাদি যারা লেখেন, আমিও পড়ি খবরের কাগজে, পড়ে সে বিষয়ে আমার কিছু মতামত আছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি এখানে বলবো না, কারণ সে বিষয়ে আমি বিশেষজ্ঞ নই। দ্বিতীয়ত, উন্নয়ন ও আধুনিকতার সমস্যাটাকে জড়িয়ে আমি যেটা বলতে চাই সেটা একটু বড় পরিপ্রেক্ষিতে আমি বিশেষ করে একজন ফরাসি চিন্তাবিদের কথা বলবো, যিনি উন্নয়ন ও আধুনিকতার মানে গোড়ার সমস্যা নিয়ে ভেবেছেন, ব্রুনো লাটুর, এবং হয়তো তার কথার খানিকটা সমালোচনা করে আমার বক্তব্যটা উপস্থাপনা করার চেষ্টা করব। ব্রুনো লাটুরের কাজ সম্বন্ধে আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমার এটাই সবসময় সমালোচনা করতে গেলে আমার সবসময় মনে হয় সেই সমালোচনায় গভীর হয় যেখানে শ্রদ্ধা থাকে যাকে সমালোচনা করছি বা যার সমালোচনা করছি তার প্রতি। অশ্রদ্ধার যে সমালোচনা, সেগুলো অনেক সময় আমাদের অগভীর অনুভূতির প্রকাশ হয়ে দাঁড়ায়। বর্তমান সর্বস্বের কথাটা আমার একটু বলা উচিত যে আমি কি বলতে চাইছি, কারণ কথার নানা রকম মানে হয়। অবভিয়াসলি ভাবলেই বুঝতে পারবেন যে বর্তমান সর্বস্বতা মানে ভবিষ্যৎ কল্পনার কোনো একটা সংকট, যেখানে আমি বর্তমান থেকে ভবিষ্যতে কি করে যেতে হবে পথ খুঁজে পাচ্ছি না। এখন কয়েকটা কথা আমি বলে রাখি যেগুলো আমার বক্তব্যে খারিজ হয় না, যেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ভাবছি না। যেমন যে কোনো মানুষ মাত্রই তার একটা ভবিষ্যৎ মুখীনতা থাকে, যিনি দিন আনেন দিন খান তাকেও ভাবতে হয় যে পরের মুহূর্তটা কোত্থেকে আসবে, সেখানে কোত্থেকে আসবে। সেই যে মানুষের যে চিরন্তন ভবিষ্যৎ মুখীনতা, তাকে কিন্তু আমি অস্বীকার করছি না। দ্বিতীয় আরেক ধরনের ভবিষ্যৎ বোধ আমাদের আলোচনার বাইরে রাখবো, কারণ তাও মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত, যাতে বলা যেতে পারে দুটি প্রজন্মের মাঝখানে যে ভবিষ্যৎ বোধ,
আমরা যখন আজকাল যে কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করি তুমি বড় হয়ে কি হতে চাও, তখন একটা ভবিষ্যতের কল্পনাই আমরা তার সঙ্গে শেয়ার করি না। এখন যখন আমরা বলি তুমি বড় হয়ে কি হতে চাও, তার মানে আমরা এমন একটা সময়ে সমাজে কথাটা বলছি যে বড় হয়ে কি হতে চাও, ডাক্তার হবে না আইনজীবী হবে না ব্যবসাদার হবে, ভিন্ন ভিন্ন পেশা তৈরি হয়েছে যে সমাজ। কিন্তু এমন কোনো মানুষের সমাজ যদি কল্পনা করি যেখানে এরকম আধুনিক পেশা নেই, সেখানেও কাউকে না কাউকে ভাবতেই হতো যে একটি বাচ্চাকে আমি কি শিক্ষা দেব, এবং সেই শিক্ষার ভেতরে ভবিষ্যৎ কল্পনা আছে। এই যে ভবিষ্যৎ মুখীনতা মানুষের, এগুলোকে আমি অস্বীকার করছি না। আরেক ধরনের বর্তমান সর্বস্বতা, যার কথা অনেকেই বলেছেন, যেটা ভোগবাদী বা কনজিউমারিস্ট সমাজে দেখা যায়। এই নিয়ে অনেকেরই লেখা আছে। সম্প্রতিকালে আমি হানা আরেন্টের দ্য হিউম্যান কন্ডিশন বইটি, যেটা 1950-এর দশকে লেখেন, আবার মন দিয়ে পড়ছিলাম, তাতে উনি একটা কথা বলছেন যে সমাজে বাড়ি গাড়ি সবকিছুই একটা জীবনের মধ্যে বহুবার বদলে যায়, সেই সমাজে কি একটা আন্তর প্রজন্ম সম্পর্ক হয়, মানে ভবিষ্যৎ তৈরি হয়? উনি বলছেন যে এই সমাজ তো ভবিষ্যৎকে খেয়ে ফেলে তৈরি হয়, এই সমাজে কোনো সে অর্থে একটা বর্তমান সর্বস্বতা আছে। আমার নিজের পেশাদারী জীবনে যে বর্তমান সর্বস্বতার, এই হানা আরেন্ট বর্ণিত বর্তমান সর্বস্বতার প্রায় সাপ্তাহিক চাপে পড়ি, সেটা হচ্ছে যখন আমায় কোনো প্রেস থেকে লিখে যে অমুকের বই বেরোবে, আপনি কি 2 লাইন প্রশংসা করে লিখে দেবেন। এখন পাবলিশাররা লিখে এটা এখন বইয়ের বিপণনের এটা অংশ হয়ে গেছে, বিশেষ করে আমেরিকায় এবং পশ্চিমের দেশগুলোতে। ফলে মনে হয় যেন বইটা কোনো পাঠক পড়ার আগেই বইয়ের রিভিউ হয়ে গেল। এই যে মানে অর্থাৎ ভবিষ্যৎটা যেন হুমড়ি খেয়ে বর্তমানের ভেতরে এসে পড়েছে, এবং এটাও এক ধরনের বর্তমান সর্বস্বতা। আমি ঠিক এই বর্তমান সমস্যার সাথে আমি যার কথা বলবো তার একটা সম্পর্ক আছে, কিন্তু ঠিক এটা নিয়ে বলছি না। আমি যে বর্তমান সর্বস্বতার কথা বলছি সেটা অ্যাকচুয়ালি আমরা যে ঐতিহাসিক প্রক্রিয়ায় মানুষ আধুনিক হয়, যে ঐতিহাসিক প্রক্রিয়ার ভেতর দিয়ে প্রণবেশ সেনের লেখা যেটা ছিল যে মানুষের একটা পূর্ণতা পাবার ইচ্ছে হয়, শুধু ব্যক্তি মানুষের নয়, এমন একটা সমাজের তৈরি করতে ইচ্ছে হয় যেখানে সকল মানুষই এই পূর্ণতা পাওয়ার প্রয়াসের অংশ হবে। এই যে ভবিষ্যৎ তৈরি করা, যার সঙ্গে সমাজ বদলানোর কথা ওঠে, এই ভবিষ্যৎ তৈরি করার কথা বলতে পারেন 17শ শতাব্দী থেকে শুরু হয়েছে, 18শ শতাব্দীতে ইউরোপে আরো ঘনীভূত হয়েছে। আজকাল অনেকেই কাজ করেন আমাদের দেশের ইতিহাসের জগতে, অনেকেই এই 17শ শতাব্দীর নানান জায়গায় রাষ্ট্রের ইতিহাস করেন, যে রাষ্ট্রগুলো ইংরেজিতে যাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছিল, হয়তো ব্রিজ তৈরি করছিল, রাস্তাঘাট তৈরি করছিল, যাকে ডেভেলপমেন্টাল স্টেট বলে। ফলে আজকে ঐতিহাসিকভাবে আধুনিকতার সমস্যাটা প্রায় 17শ শতাব্দী থেকে ভাবা হয় এই ধরনের যে ভবিষ্যৎ তৈরি করা, এবং এটা নিয়ে এই ঐতিহাসিক চিন্তার মধ্যে মানুষকে ভাবা, এবং সেই ঐতিহাসিক একটা অবস্থার মধ্যে মানুষকে ফেলে মানুষের অবস্থাটা কি এটা নিয়ে চিন্তা করা, এবং অর্থাৎ মানুষকে সবসময় একটা ইতিহাসে বিবর্তন হচ্ছে এরকম একটি জীব হিসেবে ভাবা, যেটা ধরুন অন্য এক ধরনের চিন্তায় আসে না। আমি যদি রবীন্দ্রনাথের মধ্যে অনেক সময় এমন চিন্তা পাবেন, বা কোনো ধর্মীয় গ্রন্থে এমন চিন্তা পাবেন যেটা হচ্ছে মানুষ চিরন্তন কিরকম, মানুষের সবসময় স্বভাব কিরকম, তার কথা কিন্তু বলছি না। এই ঐতিহাসিক ভাবে মানুষকে নিয়ে ভাবা বলতে পারেন কান্ট, হেগেল, মার্কস, নিটশে হয়ে হাইডেগার, কার্ল জাসপার্স, হানা আরেন্ট, এরা সবাই এই হিউম্যান কন্ডিশন নিয়ে ভেবেছেন। কিন্তু এটা ধার্মিক মানুষের হিউম্যান কন্ডিশন ভাবা নয়, কারণ ধার্মিক মানুষের হিউম্যান কন্ডিশন ভগবানের সাথে মানুষের সম্পর্ক, যদি ইসলাম ভাবে যে কিয়ামতের দিন কি হবে, এটা চিরন্তন সম্পর্ক। কিন্তু এরা ইতিহাসের মধ্যে ভেবেছেন। যখন ভাবছেন এই হানা আরেন্ট যেমন যখন হিউম্যান কন্ডিশনের বইটা লিখছেন, তখনই প্রথম স্পুটনিক রাশিয়ানরা আকাশে ছেড়েছে, এবং উনি ভাবছেন এই অবস্থায় মানুষের কি অবস্থা। ফলে এই যে ঐতিহাসিক ভাবে মানুষকে চিন্তা করা, যার মধ্যে এই ইতিহাসের একটা প্রক্রিয়ার কথা সবসময় ধরে নেওয়া আছে, তার ভেতর দিয়ে যে ভবিষ্যৎ চিন্তা করার একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে, সেই ভবিষ্যৎ চিন্তা করার ট্র্যাডিশনে আজকে কি সংকট দেখা দিচ্ছে, এইটা নিয়ে আমি ভাববো।
এটা নিয়ে বলতে চাই। তার কারণে অর্থাৎ একদিকে বলতে চাই যে আধুনিকতা উন্নয়ন ছাড়া ভাবা যায় না। আমার এক বন্ধু আছেন আমেরিকাতে, মাইকেল ওয়ার্নার, তিনি অ্যাকচুয়ালি কতগুলো বক্তৃতা দিতে যাচ্ছেন মার্চ মাসে বার্কলিতে, যার বক্তব্যই হলো, উনি ঠাট্টা করে বলেন যে মডার্নিটি ইজ ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটি না হলে আধুনিকতা হয় না। কিন্তু যেটা সংক্ষিপ্ত করে বলা, কিন্তু আসলে এই আধুনিকরণ একটা সমাজের কমিউনিকেশন হোক, ট্রান্সপোর্ট হোক ইত্যাদি না করে আধুনিকতা জিনিসটা ভাবা খুব শক্ত। ফলে উন্নয়নের সঙ্গে আধুনিকতার একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা ভেতরে একটা ভবিষ্যতের স্বপ্ন থাকা আছে, যে মানুষের ভবিষ্যৎটা কেমন হবে। বিশেষ করে সেটা 19 শতাব্দী থেকে আমরা আরো পরিষ্কার করে ভেবেছি, মানে ইউরোপীয় চিন্তায়। এখন এই যে স্বপ্নটা আজকে একটা সংকটের মুখে এই জন্য এসে দাঁড়িয়েছে, এবং এখানে হয়তো প্রণবেশ সেনের যে সুন্দর বক্তব্যটি ছিল তার সঙ্গে আমার এই পথ খানিকটা ভেঙে গেছে। সেটা হলো এই হিসেবে যে এই স্বপ্নটা আজকে এই সংকটের সামনে এসে দাঁড়িয়েছে, যে সে সংকটটা শুধু পরিবেশগত নয়, যে আজকে অনেক মানুষ অনেক চিন্তাবিদ বলতে শুরু করেছেন যে এই যে শুধু মানুষকে ঘিরে আধুনিকতার স্বপ্ন ভাবা, ভবিষ্যতের স্বপ্ন ভাবা, এই ভবিষ্যৎ সমস্ত মানুষের জন্য রূপায়িত করার মতো রসদ কি পৃথিবীতে আছে? এখন একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন মানুষের ভবিষ্যৎ ভাবি, যে এই যে মানুষ কি করে পূর্ণতা পাবে, এই কথাগুলো আমি আবার ফিরে আসবো, তখন আমরা কিন্তু এই কথা ভাবি না যে আমার এই ভাবনাটা মানুষের সংখ্যা দ্বারা সীমিত হতে পারে। অর্থাৎ আপনি যদি ভাবতেন যে মানুষের সমস্ত অধিকারগুলো প্রাপ্য পাওয়া উচিত, তাহলে আপনি 30 কোটি মানুষ হলেও সে কথা ভাবতেন, 130 কোটি মানুষ হলেও সে কথা ভাবতেন। ফলে আপনি যদি এই ধরনের চিন্তা যারা করেন, একদম অমর্ত্য সেন, মার্থা নুসবাম পর্যন্ত আসেন, তাহলে কিন্তু দেখবেন যে যখনই মানুষের সংখ্যার কথা কেউ তুলেছেন, যে এত মানুষের জন্য এই ধরনের সমাজ তৈরি করার মতো রসদ আমরা যেভাবে আধুনিকতার কথা ভাবি, কি পৃথিবীটার আছে, এই কথা যখনই উঠেছে, এবং এই কথা ম্যালথাসের সময় থেকে উঠছে, মাঝে মাঝে উঠে পড়ে। আমার এক বন্ধু তিনি বলেন যে পাশ্চাত্য চিন্তার দুটো দিক, একটা হচ্ছে যে আমাদের সবকিছু হবে, আর একটা হচ্ছে যে সত্যি কি সবকিছু হতে পারে। একসময় ভাবতেন, একসময় যেমন ভাবা হতো কয়লা ফুরিয়ে গেলে কি করবো, বা এত মানুষকে খাওয়ানো যাবে কিনা, যে প্রশ্ন আছে। এই কথাগুলো 1962 সালে, তার আগে 1968 সালে পল আর্লিখ তুলেছেন পপুলেশন বম্ব বলে। 1972 সালে লিমিটস টু গ্রোথ বলে একটা বই বেরিয়েছিল, খুব নাম করা বই। কিন্তু যতবারই বেরিয়েছে ততবারই অনেকেই দেখিয়েছেন যে না, মানুষ বুদ্ধি বলে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ব্যবহার করে গিয়ে যে করেই হোক, মানুষকে খাওয়ানোটা সমস্যা নয়। যার জন্য যদি অমর্ত্য সেনের প্রবন্ধও পড়েন এই জনসংখ্যার উপরে, তাহলে কিন্তু দেখবেন অমর্ত্য সেনের পজিশনটা এটাই হবে নীতিগতভাবে, মার্থা নুসবামেরও, যে আমি সমস্ত মানুষের জন্য কতগুলো অধিকার চাইছি, এবং আমরা যদি ঠিক মতো কতগুলো পলিসি নিয়ে চলি, তাহলে মানুষকে খাওয়ানোটা সমস্যা হবে না। ফলে পৃথিবীর রসদ আছে। আজকে যেটা অন্যদিক থেকে কথাটা উঠেছে, সেখানে আমি যে নাম করি, তাহলে হার্ভার্ড একজন খুব নাম করা বায়োলজিস্ট আছেন এডওয়ার্ড উইলসন বলে, তিনি অনেক ধরেই আপনি লিখছেন। সেখানে প্রশ্নটা উঠেছে যে খালি মানুষকে দিয়ে যদি ভাবি, এবং পৃথিবীর অন্যান্য জীবজন্তুর কথা, এবং জীব বলতে কিন্তু অনুজীব, এরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, মাইক্রোবিয়াল যেটা জীব, তাদের কথা ভাবেন, এই সমস্ত ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী, এবং যেগুলোকে হাফ প্রাণী বলতে পারেন, যেমন ভাইরাস তো জানেন যে শরীরের ভিতরে ঢুকে জীবন্ত হয়, মানে নিজেকে রিপ্রোডিউস করতে পারে, শরীর ছাড়া রিপ্রোডিউস করতে পারে। ফলে ভাইরাসকে একটা হাফ প্রাণী, হাফ লাইফ হিসেবে ভাবা হয়, হাফ এ লাইফ। এখন আজকে ফলে এরা একটা কথা ব্যবহার করেন, সেটাকে তার এখন বাংলা হয়নি হয়তো, কথাটা হলো বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার হচ্ছে এই গ্রহটার মাটির নিচে 3 কিলোমিটার আর মাটির উপরে 10 কিলোমিটার, এই ভেতরে প্রাণ থাকে, এবং একেবারে উপরে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া কি মাইক্রোব তো হাওয়ায় ভেসে উপরে চলে যায়, আর মাটির নিচেও ওই 3 কিলোমিটার নিচেও কিছু ধরনের প্রাণ আছে। এডওয়ার্ড উইলসনের বক্তব্য হচ্ছে যে এই সমস্ত প্রাণগুলো পরস্পর সম্পর্কিত, যেমন যার জন্য
আমেরিকান ওই ন্যাশনাল পার্কে দেখা যায় যদি নেকড়ের সংখ্যা বেড়ে যায় তাহলে কতগুলো গাছের সংখ্যা বাড়ে। কেন বাড়ে না? নেকড়ের সংখ্যা কমে গেলে যে জন্তুগুলো গাছগুলো খায় তারা সংখ্যায় বাড়ে। তো ফলে ওদের বক্তব্য হচ্ছে যে এই সমস্ত প্রাণ পরস্পর সম্পর্কিত এবং মানুষের এই আধুনিক হওয়ার স্বপ্নটাকে এর ভেতর থেকে ভাবতে হবে, এই সম্পর্কের কথা, এই বায়োস্ফিয়ারের লিমিটেশন নিয়ে ভাবতে হবে। অনেকে এই নিয়ে লেখেন, কিন্তু বলতে পারবেন এই দুটো চিন্তা মেলে না। আমরা যখন মানুষের অধিকারের কথা ভাবি তখন আমরা ন্যায্যতই সংখ্যা দিয়ে সেটাকে সীমিত করার কথা ভাবতে পারি না, কারণ সেখানে যে মানুষকে আমরা চোখে রাখি ব্যক্তি মানুষ। এমন তো হতে পারে না যে আমরা অধিকারের কথা ভাবছি আর ব্যক্তি মানুষের অধিকারের কথা ভাববো না। আবার যখন অন্যান্যরা সামগ্রিকভাবে এই পৃথিবীতে জীবনের ইতিহাস দেখেন, তারা বলেন না, মানুষকেও এই প্রাণের জগতের অংশ হিসেবে ভাবতে হবে। এখন এটা নিয়ে যারা নাকি পলিটিক্যালি ভেবেছেন, অ্যারিস্টটল থেকে হানা আরেন্ট, হবস তো বটেই পর্যন্ত, পাশ্চাত্য চিন্তার কথাই বলছি, সেখানে সবসময় করা কি হতো, এবং এটা ধর্মের খ্রিস্টানিটি বলুন, ইসলাম বলুন, জুডাইজম বলুন, তার মধ্যে ছিল, সেখানে সবসময় করা হতো মানুষ এক ধরনের পশু, কিন্তু বিশেষ ধরনের পশু, এতই বিশেষ ধরনের পশু যে এটা ঠিক পশু নয়। যার জন্য একটা চিন্তা আছে বলে আপনাদের এই বাজেটের কনটেক্সটে মজার লাগবে, কিন্তু দার্শনিক ভাবে একটা চিন্তা আছে। সেই চিন্তা হচ্ছে যে মানুষের যে খাওয়া পড়ার সমস্যা, অর্থাৎ এই যে রুটি কাপড়া আর মকানের সমস্যা, এটা তো হানা আরেন্ট কি কান্ট বলবেন যে এটা আসলে পশুর জীবনের সমস্যা, কারণ পশুর একই সমস্যা, কি করে খাওয়া পাওয়া যাবে। ফলে ওদের মতে হানা আরেন্টের এক পদ্ধতি লিখছেন যে পৃথিবীতে একটা প্রচন্ড বিপ্লব ঘটে গেছে, যে এই অন্য চিন্তা এখন রাজনীতির অংশ হয়ে গেছে। ফলে ওরা ভাবতেন সত্যিকারের রাজনীতি হবে যখন অন্য চিন্তাটা মানুষকে করতে হবে। তো কান্ট ভাবতেন যে মানুষ যদি একটু বুদ্ধি দিয়ে ভাবে তাহলে বুঝতে পারবে যে ঈশ্বর এত পর্যাপ্তভাবে মানুষকে দিয়ে গেছেন এই পৃথিবীটাতে, যে তাহলে মানুষের এই পৃথিবীটাকে নিয়ে মারপিট করা দরকার নেই, তাহলে মানুষ এই পূর্ণতার সাধনা করতে পারবে। হানা আরেন্ট বলছেন যে এই এখন তো মানুষের এই ক্ষমতা হয়েছে স্পুটনিক টুটনিক করে যে সবাইকে খাওয়াতে পারতে পারে, মানে আমাদের নিজেদের ভেতরে শ্রেণী দ্বন্দ্ব ইত্যাদি না থাকলে আমরা তো সবাইকে খাওয়াতে পারতে পারতাম। আমরা যদি সবাইকে খাওয়াতে পারতে পারি, অন্য চিন্তা যদি চমৎকার না হয়, তাহলে আমাদের সময় হবে, উনি বলছেন, সত্যিকারের গ্রিসে যে একটি রাজনীতি ভাবা হতো সেটা করার। ফলে ওদের মতে বর্তমান রাজনীতিই নয়, এটা হচ্ছে একটা পাশবিক চিন্তার একটা সাধারণীকরণ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কিন্তু যে কথাটা ফিরে আসছি সেটা হচ্ছে আজকে এই দুটো কথা হয়েছে, যে আমরা একদিকে মানুষ একদিকে, এবং এটাতে আমি ফিরে আসবো একেবারে শেষে, যার কথা বলে ফিরে আসবো তার কথা আপনারা হয়তো সবাই জানেন, রোহিত ভেমুলা, যে দলিত ছেলেটি হায়দ্রাবাদে আত্মহত্যা করেছিল। যে মানুষ একদিকে এই প্রাণের জগতের, জীব জগতের অংশ, অন্যদিকে ব্যক্তি মানুষ অধিকারের বাহক। কিন্তু আজকে যেহেতু কথাটা উঠেছে যে আমরা কি অন্যান্য জীবের ওদের মানে আমরা কি ওদের জীবনের সংকট তৈরি করে নিজেদের জীবনের উন্নতি করছি, এবং তাদের বক্তব্যটা অনেকটাই হচ্ছে যে আমরা এভাবে যদি চালাই তাহলে আমাদের জীবনের সংকট হবে, কারণ যেহেতু জীবনগুলো পরস্পর জড়ানো। এই যে দুটো দ্বন্দ্ব, এর ফলে আমি বলতে চাইবো যে আমাদের এখন ভবিষ্যতের সম্বন্ধে ধারণা বা ভবিষ্যৎ চিন্তার বা চেষ্টা, ভবিষ্যতের প্রয়াসটা, সেই ভবিষ্যৎ কল্পনাটা এখন যেন এমন একটা ঢেউ যেটা বারবার একটা চিন্তার সংকটের দেয়ালে আঘাত পেয়ে বর্তমানের উপকূলে আছড়ে পড়ে ভেঙে যাচ্ছে। অর্থাৎ আমাদের পক্ষে এটা সম্ভব নয়, মানুষের অধিকার হবে না এই চিন্তা করা। অথচ আমরা যেটা জানি না, যেটা দেখার চেষ্টা করবো, যে এই মানুষের যে অধিকার চিন্তা, তাকে কি করে নতুন চিন্তার সাথে মেলাবো, যে মানুষকে সমস্ত জীব জগতের অংশ বলে ভেবেও অধিকারের চিন্তা করব। মনে রাখবেন যে আগে যারা এটা নিয়ে ভেবেছেন, কান্ট বা হাইডেগার বা হানা আরেন্ট, এদের একটা সুবিধা ছিল, এটা ধরে নিতেন যে মানুষ তার ক্ষমতা বলেই হোক বা ঈশ্বরের অনুগ্রহে হোক যথেষ্ট রসদ পেয়েছে পৃথিবীতে সবাইকে খাওয়াবার। একমাত্র কারণ যে আমরা সবাইকে খাবার দিতে পারছি না, এখন অনেক দরিদ্র মানুষ আছে, কেন? তার কারণ হচ্ছে কারণ লোভ।
সমাজে ধনের কনসেন্ট্রেশন, শ্রেণীর দ্বন্দ্ব, এইগুলো হচ্ছে কারণ। এইগুলো সবসময় ভাবতেন যে এইগুলোকে, এবং অ্যাকচুয়ালি লেনিন যেভাবে কমিউনিজম ভাবতেন সেহেতু এটাই, যে উনি ভাবতেন যে অন্য চিন্তা শেষ হয়ে গেলে পর উনি অবশ্য রাজনীতি ভাবতেন না, উনি ভাবতেন যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া আর কিছু করার থাকবে কমিউনিস্ট সমাজে। আবার কিন্তু একটা মানে এটা পাশ্চাত্য থেকে আমরা অনেক পলিটিক্যাল ধারণা পেয়েছি, বলে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে পাশ্চাত্যের চিন্তাধারা আছে যাতে এই যে খাওয়া পড়ার চিন্তা নিয়ে রাজনীতি, এটাকে মনে করা হয় রাজনীতির আদর্শ থেকে এক ধরনের বিচ্যুতি। এবং এটা কথা সাথে পরে ফিরে আসতে পারি। কিন্তু যেখানে আমি শুরু করতে চাই মানে আমার বক্তব্যটা, যে এই কথাটা নিয়ে হাল আমলে যারা অনেকেই লিখতে শুরু করেছেন, তার মধ্যে ব্রুনো লাটুর একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, ডনা হ্যারাওয়ে, আমি কয়েকজন নাম করছি, অ্যাল সিং, জেন বেনেট, রয় ডটি, একজন ব্রাজিলিয়ান অ্যানথ্রোপোলজিস্ট, তার নাম ভিভিয়ারস দে কাস্ট্রো, পলিটিক্যাল একজন থিওরিস্ট খুব নাম করা জেন বেনেটের স্বামী উইলিয়াম কনেলি, তিনি এ নিয়ে বই লিখেছেন। একজন থিওলজিয়ান এডিনবরা থেকে মাইকেল নর্থকট, তিনি একটা পলিটিক্যাল থিওলজি অফ ক্লাইমেট চেঞ্জ বলে বই লিখেছেন। এবং একজন অ্যানথ্রোপোলজিস্ট এলিজাবেথ পভিনেলি, দ্য জিওন্টোলজিস বলে একটা বই। এই সবগুলো বই এখন আমরা ঠিক যেমন আমাদের প্রণবেশ সেনের কথায় একটা মানবিকতার কথা ছিল, বলতে পারি একটা মানবিকতাবাদ ছিল, এই সমস্ত কথাগুলোকে আমরা পাশ্চাত্যে এখন পোস্ট হিউম্যানিজম বা উত্তর মানবিকতাবাদ বলে ভাবা হয়। এবং এই যারা উত্তর মানবিকতাবাদ বলে ভাবছেন, ক্যাথরিন ম্যালাবু বলে একজন ফিলোসফার আছেন, গ্রাহাম হারম্যানের অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি বলে একটা বিষয় তৈরি হচ্ছে, যারা এইগুলো দিয়ে ভাবছেন তারা কিন্তু মানুষকে বারবার টেনে আনার চেষ্টা করছেন মানুষের সঙ্গে এই জীব জগতের, এবং যেটা বললাম অনুজীব জগতের এই মাইক্রোওয়েভ সম্পর্কে। কেমন ধরুন অনেক সময় আগে যারা ফিলোসফার ভাবতেন তারা তো ব্যাকটেরিয়ার কথা জানতেন না, অ্যারিস্টটল ব্যাকটেরিয়ার কথা জানতেন, বা মার্কস যখন মেটাবলিজমের কথা বলছেন, যে মানুষ মেটাবলিজমকে একটা মেটাফর হিসেবে ব্যবহার করে বলছেন যে ক্যাপিটালিজমে পৃথিবীর রসদ অনেক বেশি মেটাবলাইজড হয় আমাদের আমাদের সামাজিক শরীরের মধ্যে। কিন্তু মার্কস তো জানতেন না যে আজকে যেটা বোঝা যাচ্ছে, আজকে মানুষের শরীরটাকে একটা সুপার অর্গানিজম বলে ভাবা হয়। কারণ আপনারা জানেন যে আমাদের ভেতরে কোটি কোটি জীব থাকে, যাকে মাইক্রোবায়োম বলা হয়। এমনকি আপনি যখন ভাবছেন যে একটা চকলেট খেতে ইচ্ছে করছে, তখন অ্যাকচুয়ালি আপনার চকলেট খেতে ইচ্ছে করছে না পেটের ভিতরে পোকামাকড়গুলো চকলেট খেতে ইচ্ছে করছে, বোঝা খুব মুশকিল। ফলে যারা নাকি এই দিক থেকে ভাবেন তাদের কাছে কিন্তু ব্যক্তি মানুষ অনেকখানি ডিজলভ করে গিয়ে এই জীব জগতের অনেক কানেকশনের মধ্যে চলে যায়। অথচ যারা রাজনীতিক ভাবে ভাবেন তাদের কাছে কিন্তু ব্যক্তি মানুষ এবং তার অধিকার বোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই সময়টাতে যারা লিখছেন, এই যাদের পোস্ট হিউম্যানিস্ট বলা হয়, তো তাদের মধ্যে এই ইউরোপের এই সমস্ত চিন্তাবিদ আছেন। এবং এদের এই চিন্তার থেকে একটা চিন্তা বেরিয়েছে, যেটা ব্রুনো লাটুর হয়তো আরো অনেকেই লিখেছেন, ব্রুনো লাটুর ব্যাপারে সবচেয়ে বেশি হয়তো এরা এই চিন্তাগুলোকে বলা হয় নিউ মেটেরিয়ালিজম। অর্থাৎ এটা মার্কস যে ধরনের আমরা মেটেরিয়ালিজম বলতাম সেরকম মেটেরিয়ালিজম নয়, এটা ম্যাটারকেই ভিন্নভাবে ভাবছে, মনে করছে যে ম্যাটারের সঙ্গে প্রাণের সম্পর্ক আছে। এবং সেদিক থেকে বলে এরা বলার চেষ্টা করছেন যে এই যে মানুষের নিজেকে জন্তু থেকে আলাদা করে ভাবা, এবং সব সময় নেচার আর সমাজের মধ্যে একটা তফাৎ তৈরি করে, যেন সমাজটা ন্যাচারাল নয়, এই ভাগটাই ভুল। এবং এই ভাগটা ভুল কেন? এবং একদিক থেকে ধরুন পাশ্চাত্য চিন্তায় লেভি স্ট্রসের চিন্তা বলুন, অনেক চিন্তাতেই এই ভাগটা খুব গভীরে আছে, যে নেচার আর কালচার আলাদা। ভিভিয়াস দে কাস্ট্রো, যার কথা আমি বলছিলাম, ব্রাজিলিয়ান অ্যানথ্রোপোলজিস্ট, উনি ল্যাটিন আমেরিকার আদিবাসীদের নিয়ে কাজ করেন, এবং তাদের চিন্তায় তো এই ভাগ থাকে না। যেমন একটা গল্প একজন ফরাসি বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট ফিলিপ ডেস্কোলা বলছেন, উনি পেরুতে এরকম একটা আদিবাসীদের নিয়ে কাজ করতেন। তো গিয়ে দেখেন যে একজনের যার বাড়িতে ছিলেন তার স্ত্রীকে সাপে কেটেছে। তো উনি জিজ্ঞেস করছেন যে কেন সাপে কাটলো কেন? তো ওরা বলে না, এটা একটা শাস্তি হয়েছে। বললো কেন শাস্তি হয়েছে? বলে দেখো, আমি একটা বন্দুক পেয়েছিলাম, বন্দুক পেয়ে আমরা বাঁদর মেরে খাই, সাধারণত তীর ছুঁড়ে বাঁদর মারি, কিন্তু বন্দুক পাওয়াতে আমি অনেক বেশি বাঁদর মেরে ফেলেছি।
কিন্তু আসলে বাঁদররা আমাদের আত্মীয় হয়। ওদের ধারণায় দু ধরনের আত্মীয় আছে, এক দলকে খেয়ে ফেলা যায় আর দলকে খেয়ে ফেলা যায় না। আমাদের হয়তো ইচ্ছে করে যেরকম ভাগ হলে আমাদের সুবিধা হতো, কিন্তু যেহেতু তীর দিয়ে মারলে একটা বাঁদর মারা পড়ে এবং বন্দুক দিয়ে অনেক বাঁদর মারা যায়, ওরা বলছে যে এটা তারই শাস্তি হিসেবে আমার স্ত্রীকে সাপে কেটেছে। অর্থাৎ এই ধরনের চিন্তা, এবং মনে রাখবেন যে বেশিরভাগ আমাদের মানুষের ইতিহাসে বেশিরভাগ সময় এই ধরনের চিন্তাই করে। এই ধরনের চিন্তা কিন্তু মানুষের কোনো আলাদা বৈশিষ্ট্য নেই, এবং ওরা বলছেন যে এটা পাশ্চাত্যের থেকে যে আধুনিকতার চিন্তা আমরা পেয়েছি, সেটা যেসব ধর্ম এই মানুষকে স্পেশাল বলে ভেবেছে, তার যেন সেই যেটা জেড টেনে আলটিমেটলি একটা নেচার এবং কালচারের মধ্যে একটা ভেদ তৈরি করে একটা সমাজ তৈরি করেছে, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। কিন্তু এবং এটাকে লাটুর একটা সুন্দর নাম দিয়েছেন, উনি নাম দিয়েছেন যে কনস্টিটিউশন অফ দ্য মডার্ন। যে মডার্ন যারা হয় তারা এই নেচার কালচার ভাগ করে, কিন্তু ভাগটা চলতে পারে না। কেন চলতে পারে না? কারণ মানুষ তার বুদ্ধি বলে এমন কত জিনিস তৈরি করবে যেটা নেচারও না কালচারও না। যেমন ধরুন এখন আমাদের শরীরের ভেতরে অনেক যান্ত্রিক জিনিস ঢুকে বসে থাকে। আমারই তো বুকের ভেতরে স্টেন্ট আছে, বা আমার এই খাঁচাটা একটা তার দিয়ে পেঁচিয়ে আটকে ধরে রাখা আছে। এখন ফলে ওর বক্তব্য হচ্ছে যে যেটা হতে শুরু করেছে, যত মানুষ সামাজিকভাবে বা বিশেষ করে টেকনোলজিক্যালি উন্নতি হয়েছে মানুষের, তত উনি বলছেন মানুষ তত বেশি হাইব্রিড তৈরি করছে, এমন জিনিস তৈরি করছে যা নেচারও না কালচারও না, দুটো মিলামেশা একটা জিনিস। এবং সেটা যত তৈরি করছে তত বোঝা যাচ্ছে যে এই নেচার আর কালচারের ডিস্টিংশনটা খাটে না। ফলে উনি একটা বই লিখলেন, সেই বইটার নাম ছিল, খুব বিখ্যাত বই পাশ্চাত্যে, যে উই হ্যাভ নেভার বিন মডার্ন, যে আমরা কোনোদিন মডার্ন হই, আমাদের এটা একটা ভঙ্গি, এটা আসলে সত্যি না। ফলে ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যে অনুমান, যে জিনিসটা অনুমান করে নিয়ে এবং একবারে ধরে নিয়ে আধুনিক হবার স্বপ্ন দেখি। আপনাদের মনে থাকবে কিনা জানি না, আমাদের ছোটবেলায় তো স্কুলে একটা লেখা পড়তে হতো চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মানুষের জয়যাত্রা, এবং তাতে বলাই হতো যে মানুষের প্রকৃতির উপর মানুষের জয় করাটাই মানুষের জয়যাত্রা। এবং পাশ্চাত্যে ভাবা হতো যে মানুষের জন্য দুটো জয়ের কথা আছে, একটা হলো প্রকৃতির উপর জয়যাত্রা মুক্তি, আর একটা হলো মানুষের অন্য মানুষের অত্যাচার থেকে মুক্তি পাওয়া। এই দুটো স্বপ্ন নিয়ে আধুনিক ভবিষ্যতের স্বপ্ন। এখন লাটুর বলছেন যে এইভাবে ভাবলে তো হবে না, কারণ এই জিনিসটা এত জড়ানো, এবং এই আমাদের সমস্ত যে পৃথিবীর যে রসদ ফুরিয়ে আসছে, তার কারণ আমরা এরকম দুটোকে আলাদা করে ভেবেছি, এবং তার ফলে আজকের যে জলবায়ু ক্রাইসিস, উনি ওখানে এসে বলছেন যে এই ক্রাইসিস তো এর থেকে শুরু হয়ে এসছে, এখানে যে আমরা এসে পৌঁছেছি সেটা শুধু ক্যাপিটালিজমের কারণে নয়, সেটা হচ্ছে উনি বলছেন কনস্টিটিউশন অফ দ্য মডার্ন। তো এই থেকে লাটুর একটা ইন্টারেস্টিং বই লেখেন পলিটিক্স অফ নেচার বলে। তো উনি আলটিমেটলি সাজেস্ট করেন যে আমাদের ভাবতে হবে যে কি করে, উনি যাকে বলেন পার্লামেন্ট অফ থিংস, মানে এমন একটা পার্লামেন্ট তৈরি করতে হবে যেখানে মানুষও থাকবে, জন্তুও থাকবে, গাছপালাও থাকবে। এখন কি করে থাকবে এটা একটা সাংঘাতিক। আপনি লাটুরের বইটা পড়েন, যে সে বই তারপরে লাটুর একটা বই লেখেন এই এরকম মোটা বই, এই মানুষের এই কানেক্টেডনেস নিয়ে, এক্সিস্টেন্স নিয়ে, মোডস অফ এক্সিস্টেন্স বলে। সেগুলো পড়লে দেখবেন যে লাটুরে তো জানেন না এখানে কিভাবে পৌঁছতে হবে। এগুলো সব ঠিক টমাস মোর যেমন একসময় ইউটোপিয়া লিখেছিলেন, এগুলো আজকের যুগের ইউটোপিয়া, যে আমরা কি করে এরকম একটা ভবিষ্যৎ ভাববো যেখানে যে ভবিষ্যতের ভিত্তিটা এই নেচার, প্রকৃতি আর সংস্কৃতির ভাগ করে হবে না, যে ভবিষ্যতের ভিত্তিটা হবে যে সমস্ত জীব জগতের আমরা অংশ, এইটা ধরে নিই। আচ্ছা, উনিও জানেন না, ফলে বইটার গোড়ায় একটা গ্লসারি আছে, উনি অদ্ভুত অদ্ভুত সমস্ত টার্ম তৈরি করেন অ্যাক্রোনিমের মতো। যেমন আমরা অ্যাক্রোনিমে না TISS, টিস মানে টাটা ইনস্টিটিউট, ওরকম। এবং পড়লে আমি অনেক সময় ভাবি, আমি লাটুকে বলেছিলাম, গ্রন্থ মানুষ খুব শ্রদ্ধা করি, আমি বলেছিলাম যে আপনি যে এত অ্যাক্রোনিম তৈরি করেন, এই অ্যাক্রোনিম তো এটা খুব বিউরোক্রেসি তৈরি করে, সরকার প্রতিনিয়ত অ্যাক্রোনিম তৈরি হচ্ছে, তো এটাকে একটা বিউরোক্রেটিক চিন্তা, আপনার চিন্তা। উনি বললেন যে হ্যাঁ, আমি তো অন্য একটা দেশ কল্পনা করার চেষ্টা করছি, সেটা কি করে চলবে। এবং এখন এখানে আমি একটা কথা বলতে চাই, যে এই লাটুরের সাথে ঝগড়া করেই কথাটা বলবো,
যে এই যে লাটুরের এই সমস্ত বই পড়ে আমার একটি পাকিস্তানি ছাত্রী একটা ইন্টারেস্টিং প্রবন্ধ লিখেছিল। লাটুরের বইটির যেমন নাম যে উই হ্যাভ নেভার বিন মডার্ন, সে পাকিস্তানের কথা লিখেছিল উই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু বি মডার্ন বলে একটা প্রবন্ধ লিখেছিল। এখন এই যেটা এই লাটুরিদের বই বা ওই পাশ্চাত্য চিন্তার বই ধরলে যেটা দেখা যায় যে ওদের কাছে আধুনিকতা একটা ভুল মাত্র, মানে আধুনিকীকরণের ইচ্ছেটা একটা ভুল মাত্র। এবং সেই ভুলটা কোথায় হয়েছিল, সবসময় ওরা করেন কি, ফিরে যান এই আদিবাসীদের, লাতিন আমেরিকার আদিবাসীদের, অস্ট্রেলিয়ার আদিবাসী সমাজে। কারণ ওদের কাছে একটা বলতে পারেন ব্রুসোর চিন্তার মতো একটা অরিজিনাল একটা সিন আছে, যেখানে আধুনিকতা যেন তার এই আধুনিকতার নাটকটা প্রথম শুরু হচ্ছে। সেটা হচ্ছে যখন ইউরোপের মানুষ আমেরিকায় গিয়ে এই ওখানকার প্রাচীন মানুষদের সন্ধান পেলেন। কিন্তু ওদের কথা থেকে যেটা বোঝা যায় না একেবারে, সেটা হচ্ছে যে এই যে সমস্ত তৃতীয় বিশ্বের মানুষেরা এবং তাদের নেতারা যখন ডিকলোনাইজেশন হচ্ছে 50-এর দশকে, মাওয়ের কথা ভাবুন, নাসেরের কথা ভাবুন, সুকার্নোর কথা ভাবুন, নেহরুর কথা ভাবুন, নাইরের কথা ভাবুন তানজানিয়াতে, এই যে আমরা সবাই আধুনিকতা চেয়েছি এবং এখনো চাই, তার ভিত্তিটা কোত্থেকে হলো? আমি যদি আজকে ইউরোপে যারা আধুনিকরণ করছিলেন তাদের সমালোচনা করি, তাহলে সেই সমালোচনাতে কি আমাদের দেশের যারা নেতারা ভেবেছেন যে গরিব মানুষকে উপরে তুলতে হবে, তার সমালোচনা হয়ে যায়? আমার বক্তব্য হচ্ছে যে এইখানে পাশ্চাত্য চিন্তার একটা গোলমাল আছে, এবং সেখানে কিন্তু আমরা যাকে পোস্ট কলোনিয়াল চিন্তা বলি বা উত্তর ঔপনিবেশিক চিন্তা বলি, তার একটা দায়িত্ব আছে। সেই কথা সেদিকেই যাব। তো বলার আগে আমি তার এই কথাটা বলতে চাই যে দেখুন, এম.এস. হেজেয়ার খুব বিখ্যাত কবি এবং অ্যান্টি কলোনিয়াল দার্শনিক, তার যে একটা বই আছে কলোনিয়াল ডিসকোর্স, তার সেকেন্ড চ্যাপ্টার শেষে উনি একটা কথা বলছেন, সেটা আমাদের সামনে বলতাম। উনি বলছেন যে ইউরোপিয়ানরা সাম্রাজ্যবাদ করতে এসে ওরা বলতো যে আমি তোমাদের সভ্য করছি, ওরা বলতো যে আমরা তোমাদের আধুনিকতা এনে দিচ্ছি, হাসপাতাল এনে দিচ্ছি, রেলওয়ে এনে দিচ্ছি, কিন্তু যথেষ্ট আনত না। এই আনার দায়িত্বটা আমাদের। অর্থাৎ যারা নাকি দেশ গড়বে, দেশ স্বাধীন করবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বে, তাদের কাজ হচ্ছে এই ভবিষ্যৎটা তৈরি করা। এই কথাটার অনুরণন আমাদের সমাজে অনেক পাওয়া যায়। এবং যেটা আমি বলতে চাই যে এই আধুনিকতার ভেতরে যেটা নৈতিকতা আছে, একটা নীতির প্রশ্ন আছে, আমি আমার সামনের মানুষের কিভাবে দেখবো এই প্রশ্নটা আছে, এইটা কিন্তু এই পাশ্চাত্যের যারা পোস্ট হিউম্যানিস্ট, যারা উত্তর মানবিক ভাবে ভাবছেন, তাদের চিন্তায় অনেক সময় রেকগনাইজড হয়। তাহলে একটা কথা এই প্রসঙ্গে যাওয়ার আগে বলে দিই, ধরুন প্রথম যখন 1991 সালে এই জলবায়ু পরিবর্তন নিয়ে তর্ক ওঠে, সেই তর্কতে চীন এবং ভারতবর্ষ একটা অবস্থান নিয়েছিল। সেই অবস্থানের গোড়ায় যারা কাজ করেছিলেন, সুনিতা নারায়ণ, অনিল আগরওয়াল, দিগ্বিজয়, এরা কিন্তু এই কথা বলেই পাশ্চাত্যের সমালোচনা করেন যে তোমরা এতখানি উন্নত হয়েছে, সমস্ত পৃথিবীটাকে, আকাশটাকে এই সব সোকল গ্রিন হাউস গ্যাস দিয়ে ভরিয়ে দিয়ে আমাদের জন্য জায়গা রাখো, কিন্তু আমাদের এই যে কোটি কোটি মানুষ এখনো গরিব, যাদেরকে দারিদ্র থেকে টেনে তুলতে হবে, তাদের জন্য আমাদেরও তো একটা জায়গা দরকার, যাতে নাকি আমরা এখনো কয়লা খরচা করতে পারি, আমাদের সেই জায়গাটা দাও। এবং সমস্ত জলবায়ুর পরিবর্তনের যে একটা রাজনীতি, সেটা কিন্তু এটা নিয়ে, যে যাতে নাকি আমরা আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা পাই। অর্থাৎ বলতে পারেন এইভাবে যে পাশ্চাত্যের ইতিহাসে যান, তাহলে দেখবেন যে 1870 থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত পাশ্চাত্যের মানুষের, বিশেষ করে পাশ্চাত্যের ওয়েস্টার্ন ইউরোপের মানুষের অসম্ভব কনফিডেন্স ছিল যে পৃথিবীতে প্রগতি আসছে এবং তারা সব করে দিচ্ছে। দুটো বিশ্বযুদ্ধ এসে তাদের সেই কনফিডেন্স ধ্বংস করে দিয়ে গেছে। ফলে একজন বিখ্যাত ফরাসি ঐতিহাসিক বলেন যে এখন ইউরোপের কাছে এই বর্তমান সর্বস্ব ছাড়া আর কিছু নেই, কারণ এই দুটো বিশ্বযুদ্ধ এসে আমাদের যে ভবিষ্যতের চিন্তা ছিল, যেটা অদ্ভুত ভবিষ্যৎ হবে, সেটা ধ্বংস করে দিয়েছে।
50-এর দশকে এই নতুন ভবিষ্যতের কথা ভাবিয়েছিল আমাদের মতো গরিব দেশকে দুটো দেশ, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। এবং এই যে কোল্ড ওয়ারের ভেতরে যে প্রতিযোগিতা, তার ভেতরে তো এটাই প্রশ্ন ছিল যে আমরা কোন পথে গেলে আমাদের দেশের উন্নতি হবে, সবাই খেয়ে পরে বাঁচতে পারবে। ফলে আজকে যে জলবায়ু নিয়ে ভারত বা চীন যখন বলে যে আমাদের সময় দরকার উন্নয়নের জন্য, আমাদের সময় দরকার আমাদের গরিব মানুষদের তুলে নিয়ে আসার জন্য, এবং তার বিরুদ্ধে কিন্তু সত্যি কিছু বলার থাকে না। এবং সেখানে একটা নৈতিকতার প্রশ্ন আছে, এবং সেই নৈতিকতা কেবল এইটা নয় যে পাশ্চাত্যের আগেকার অন্যায়ের জন্য পাশ্চাত্যের দেশগুলোর উচিত আমাদের উন্নয়নের জন্য জায়গা করে দেওয়া। এই নৈতিকতার দিকটা আমাদের দেশের ভেতরের নৈতিকতা, অর্থাৎ দেশের মানুষকে কিভাবে ভাবো। এবং সেখানে এই যে বলেছিলাম প্রতিটি মানুষকে ভাবার কথা, যে প্রত্যেক মানুষের অধিকার হবে, প্রত্যেক মানুষের বিকাশ হবে, প্রত্যেক মানুষের উন্নয়ন হবে, এইটা আমি কিছুটা আপনাদের আলোচনা করে দেখাতে চাই নেহরুর লেখা থেকে। নেহরুর এই যে গোড়ায় আপনারা জানেন যে প্রথম যখন প্রধানমন্ত্রী এলেন, ওর কাছে ভারতবর্ষের প্রধান সমস্যা ছিল ভারতীয় মানুষকে খাবার জোগানো। কারণ 43-এর দুর্ভিক্ষ পর্যন্ত সাম্রাজ্যবাদের ইতিহাসটাই ছিল দুর্ভিক্ষে ভরা, তখনও গ্রিন রেভলিউশন হয়নি। ফলে একমাত্র ফসল বাড়ানোর উপায় ছিল, উনি ভেবেছিলেন ইরিগেশন করা, অর্থাৎ ড্যাম করা এবং আরো বেশি করে জল নিয়ে আসা ইরিগেশন, এবং তার জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন। এখন নেহরুকে আমরা অনেক সময় মনে করি যে নেহরু একটা কোনো টেকনোক্রেটিক লোক ছিলেন, উনি ভাবতেন সায়েন্স আর টেকনোলজি দিয়ে সব ঠিক করা হবে। এটা কিন্তু ঠিক নয়। আপনি যদি এই সময় নেহরুর বক্তৃতাগুলো পড়েন, তাহলে এই যে আমি নীতির কথাটা বলছি এটা পরিষ্কার। অর্থাৎ আমি বলতে চাইছি যে উন্নয়নের ধারণার মধ্যে নিজের দেশের দরিদ্র মানুষের সঙ্গে একটা অধার্মিক কিন্তু নৈতিক সম্পর্ক করার একটা সূত্র ছিল। এবং নেহরু বলছেন, আমি নেহরুর কথাগুলো এ থেকে বলছি, যার ফলে নেহরুর একটা ধারণা হয়েছিল যখন এই যে হিমালয়ের হিমবাহ বা নদীগুলোর দিকে তাকাতেন, উনি ওগুলোকে দেখতেন যেন হাইডেগার যাকে বলতেন স্ট্যান্ডিং রিজার্ভ, যেন একটা জমা করা জিনিস রয়েছে যাকে আমি এখন খরচা করতে পারি আমার ইচ্ছে মতো। এবং বলছেন যে 49-এ কলকাতায় এসে বলছেন, আমি ইংরেজিতে পড়ছি বক্তৃতাগুলো, in 2 or 3 years we shall successfully complete the river valley projects of Damodar Valley, Modernity scheme, Bhakra Dam and others all over the country from south to north, and that shall bring lakhs of areas under irrigation. With the completion of canals we shall produce more food and also electricity, and we shall solve our food problem in 5 to 7 years. That will happen. ফলে নেহরুর কাছে এগুলো বিমূর্ত হয়ে আসতো, এই নদীগুলো দুটো ভাবে। একটা ছিল যে ওর অফিসে ম্যাপ থাকতো, একটা টোপোগ্রাফিক ম্যাপ ভারতবর্ষের এই ভূখণ্ডের, এবং ওই দাগ দেওয়া থাকতো যে কোনগুলোতে ড্যাম করা হয়েছে আর কোনগুলোতে ড্যাম করা হয়নি। এই বাইনারি কথা শুনে আমার সবসময় মনে পড়ে, আমাদের বাড়িতে একটি ছেলে বড় হচ্ছিল, সে তার বাবা মা পড়াশোনা ভালো করার জন্য তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের নিচের তলে। তো দেখা গেল পড়াশোনা ভালো তো হচ্ছেই না, সে সব সাবজেক্টে ফেল করে বসে আছে। তখন তার মামা তার ব্যাগটা ঘাঁচড়ে দেখলেন ওই নেহরুর যেমন বাইনারি ছিল তার খাতায় একটা বাইনারি আছে, এবং তার নিজস্ব ইংরেজিতে লেখা আছে, একদিকে লেখা আছে ফিল্ম স, পিকচার্স স, আর দিকে লেখা আছে পিকচার্স ডিড নট স। এবং যে পিকচারগুলো তার দেখা হয়েছে সে নাম কেটে দিয়ে আমার উল্টো দিকে বসানো আছে। তো নেহরুর ওই রিভার্স ড্যাম, দ্য রিভার্স নট ইয়েট ড্যাম পড়লেই আমার এই ছেলেটির কথা মনে করেছে। কিন্তু ওর কাছে এটা একটা বিমূর্ত ভাবে আসতো, এবং ওর ইমাজিনেশনে সেটা আসতো। মানে মানুষটার একটা দ্বন্দ্ব ছিল, একদিকে মানুষটা নিজের রোমান্টিক মানুষ ছিল এবং বলছে যে আই লাইক দ্য হিমালয়াস মাই সেলফ, আই লাইক মাউন্টেন্স এন্ড অল দ্যাট, কিন্তু বলেই তারপর বলছে বাট when I see a map of India and I look at the Himalayan range, I think of the vast power concentrated there which is not being used and which could be used and which really could transform the whole of India with exceeding rapidity if properly utilized. এবং উনি একটা মানে বলছেন যে এইসব বড় রিভারগুলোকে ড্যাম, রিজার্ভয়ার, হাইড্রো ইলেকট্রিক করলে তখন আমরা এগিয়ে যাব। এখন ভাববেন যে বুঝতে পারছি এই মানুষটা গ্লিম্পস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি লিখছেন এবং ডিসকভারি অফ ইন্ডিয়া লিখছেন,
কিন্তু সেই মানুষটা লিখতে গিয়ে বলছেন, look at the map of Asia and of India. It stares me in my room and in my office. Whenever I look at it, all kinds of pictures come into my mind. And কি ধরনের ছবি উনি দেখতে পেতেন? প্রথম ছবিটা মনে হবে যে হ্যাঁ, আমাদের long past of our history, of the gradual development of man, of caravan routes, of early beginnings of culture, civilization, agriculture, early days, when perhaps first canals and irrigation works were constructed. বলেই তা বলছেন, but then I think of the future. আর ফিউচারটা এটা মানে ওই এটা ঠিক ওই ডেভেলপমেন্টের যে ফিউচার, যাকে একজন জার্মান ইতিহাসের দার্শনিক রাইনহার্ড কোজেলেক নয়সাইট দ্য টাইম অফ দ্য মডার্ন বলে বর্ণনা করেন, এবং যেখানে তার যে প্রত্যাশাটা আসছে এমন একটা জায়গার কল্পনা থেকে যাকে ডেরিদার ভাষায় ইউক্রোনিয়া বলা যায়, যেমন ইউটোপিয়া বলি, সেরকম সময়টা একটা ইউক্রোনিয়া, একটা ওই রকম একটা অলিক সময়। এবং সেখানে নেহেরু বলছেন যে উনি যখন এরকম ভবিষ্যতের কথা ভাবেন তখন ওর দৃষ্টিটা, উনি বলছেন, আমি পড়ছি, would be concentrated on that huge block of massive mountains called the Himalayas, which guard our northeastern frontier. Look at them, think of them. বক্তৃতায় বলছেন ভারতবাসীদের, I know of no other place in the world which has as much tremendous power locked up in it as the Himalayas and the water that comes to that river from them. How do we utilize it? বারবারই এই সমস্ত এই চিন্তায় নেহেরু ফিরে আসতেন। বোর্ড অফ ইরিগেশনের পাওয়ারকে বক্তৃতা করছেন 1958 সালে, এবং বলতে গিয়ে বলছেন যে 4-5 বছর আগে দেখবো এখানে নেহেরুর, আমি যে নীতির কথা বলছিলাম, দেখতে পাবেন নেহেরুর চিন্তা কিন্তু আজকে আমরা বলি ভারতবর্ষের এই যে অর্থনীতি, তার ইঞ্জিনটা কি, আমরা বলি 8% গ্রোথ, 7.5% গ্রোথ, এটা একটা খুব বিমূর্ত চিন্তা। নেহেরু কিন্তু ভাবতেন যে এই স্বপ্নটা প্রত্যেকটা ভারতবাসীর মাথার ভেতরে আসতে হবে বলে একটা বর্ণনা করছেন এই 58 সালে, যে 4-5 বছর আগে উনি একবার দামোদর ভ্যালি কর্পোরেশনে বেড়াতে এসেছিলেন। তখন একজন খুব উৎসাহী ইয়াং ইঞ্জিনিয়ার ওকে বোঝাচ্ছিল যে প্রজেক্টটা কিভাবে হচ্ছে, এবং নেহেরু খুব খুশি হয়েছে দেখে যে মেয়ে মানুষটি খুব উৎসাহী, এবং তখন খেয়াল করেছেন যে ওখানে কয়েকশো মানুষ, স্ত্রী আর পুরুষ, মাথায় ঝুপড়িতে করে মাটি নিয়ে যাচ্ছে। এবার নেহেরু কি বলছেন? নেহেরু বলছেন, I asked the engineer, did you explain to them the reasons for what they're doing? He said no. কার আর খেয়াল হয় যে কুড়িকামিনকে গিয়ে বোঝাতে হবে ভারতবর্ষের 5 সালা পরিকল্পনা কি? নেহেরু বলছেন, I said, then you have not understood your work at all. Your work is to explain to the ordinary worker what he is doing in the scheme. Later, I called the hundreds of people who were carrying earth from one place to another, and I said, what are you doing? এর আগে এর একটা ঘটনা, যারা এখানে ইতিহাসের ছাত্র তাদের মনে থাকবে, নেহেরু ঠিক এইরকম অভিজ্ঞতা আছে কৃষকদের নিয়ে, যেখানে কৃষকদের মনে বলছেন এই যে ভারত মাতা কি জয় বলছে, ভারত মাতা বলতে কি বলছে, এখানে উনি ওদেরকে ডেকে জমায়েত করে বলছেন তোমরা কি করছো? তারা বলল আমরা এই মাথায় ঝুপড়ি নিয়ে এখান থেকে ওখানে যাচ্ছি। নেহেরু বলছেন, they did not even know the immediate use of their work as part of a big scheme. Yet those are the people who are going to profit ultimately when the scheme is ready. It's up to the personnel who are working in the Damodar Valley Corporation to see that the people of whole area, the village and other places know what they are doing. এবং এখানেই বলছি যে নেহেরু কিন্তু এটা মানে প্রযুক্তিবাদী নেহেরু নন, উনি মনে করতেন যে এই কল্পনাটা প্রত্যেক মানুষের ভেতরে বপন করতে হবে। ফলে এখানটা বিশ্বাসের প্রশ্ন ছিল। এই জন্য আমি বলছিলাম যে এই যে নৈতিকতাটা, এটা একটা সেকুলার ধরনের ধর্ম ছিল, এই উন্নয়নের নৈতিকতাটা, এবং সেটা নেহেরু বিশ্বাসবাদী ব্যবহার করছেন, ফেথ, এবং ক্যাথিড্রালের সঙ্গে যে তুলনা করছেন, এটা যদি আমরা খালি একটা তুলনা করে না পড়ি, যদি এটাকে একটা স্ট্রাকচারালি ভাবি যেটা হোক, তাহলে কিন্তু বুঝতে পারি যে একটা ধার্মিক চিন্তাকে উনি অ্যাকচুয়ালি সেকুলার ভাবে ট্রান্সলেট করার চেষ্টা করছেন। বলছেন এই যে সমস্ত কথা যে ড্যামস আর ল্যাবরেটরি হচ্ছে নতুন মন্দির, টেম্পলস, এখানে একটা সেকুলার রিলিজিয়ন অফ মডার্নাইজেশন তৈরি হচ্ছে। উনি বলছেন নো ম্যান ক্যান বিল্ড অর কনস্ট্রাক্ট এনিথিং বিউটিফুল আনলেস হি হ্যাজ ফেথ। এবং ফেথ কিন্তু, এটা ইংরেজি কথা, খ্রিস্টান কথা, ফেথ কিন্তু সবসময় একটা গিফট ফ্রম গড। ফেথ একটা ডিপলি রিলিজিয়াস কথা।
See the magnificent cathedrals of Europe, the embodiment of the faith and the builder. এটা উনি বলছেন ইরিগেশন বোর্ডকে। তারপরে বলছেন, now we live in a different age. Our public works should also be fine and beautiful because there is faith. And I would like you to work in that faith. And you will find that if you work with the faith and in that spirit, that will itself be a joy to you. In fact, when I read the name of your board, irrigation and power, the words irrigation and power excite my mind. এবং বলে বলছেন যে ওর কাছে এই সাবজেক্টগুলো একেবারে শুষ্ক সাবজেক্ট নয়, নেভার ডাল ফর ইউর ড্রাই, কারণ এটা অ্যাডভেঞ্চার আর এক্সাইটমেন্ট আর হিউম্যান প্রোগ্রেসের। এবং বলে উনি বলছেন, আই শুড লাইক ইউ নট অনলি দ্য বিগ ইঞ্জিনিয়ার, the middling engineer, but the small engineer, to convey something of the exciting approach to this problem to the workers there in the field. Make him realize that he is also working with live material, even if it might be stone or steel, and that it will give birth to further life. Let him be the partner in this adventure which you are starting, and other results will follow. এখন এই যে নেহরুর চিন্তা একটা যেটাকে বলছিল স্পিরিচুয়াল, এথিক্যাল, অলমোস্ট ধার্মিক, আদর্শবাদী একটা দিক, সেটা আজকে যুগে আমরা নেহরুর সমালোচনা করি এবং হয়তো সেই কাঙ্ক্ষিত ভারতবর্ষ তো হয়নি, ফলে আজকে আমাদের মনেই হতে পারে একটু শূন্য গর্ব কথাগুলো। বিশেষ করে ফলে আজকে এটাও সত্যি যে আমরা যখন বলি সবার সাথে সবার বিকাশ, তাতে হয়তো ওই ফেথ নেহরুর অর্থে নেই, বা হয়তো একটা সার্থিয়ান অর্থে ব্যাড ফেথের কথা আসতে পারে। যেমন বলা যেতে পারে যে বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী, তিনি 2011 সালে একটি বই লিখেন এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ে, ক্লাইমেট চেঞ্জ। তখন তিনি গুজরাটের প্রধানমন্ত্রী, নিজেই লিখেছিলেন কে জানি না বা কেউ লিখে, কিন্তু তার নামে তার বইটার অথার তিনি। বইটাকে বর্ণনা করা হয়েছে, বইটার ভেতরে ইংরেজিতে বলা হচ্ছে এটা হচ্ছে মোদির গ্রিন অটোবায়োগ্রাফি, তার সবুজ অটোবায়োগ্রাফি। সেটা খানিকটা ঠিকও মনে হয়, কারণ বইটা পড়লে মনে হয় যা কিছু ভালো চিন্তা গুজরাটের স্টেটে এই একটি মানুষের মাথা থেকেই বেরিয়েছে। এবং এখানে কিন্তু যদি পড়েন, এখানে কিন্তু নেহরুর হাতে টেকনোলজি বা বিজ্ঞানের যে একটা বিপ্লবী আনা আছে, যে এটা অ্যাকচুয়ালি বিপ্লবী একটা পরিবর্তন এনে দেবে, শুধু ম্যাটারের নয়, মানুষের স্পিরিটে। এখানে কিন্তু বিজ্ঞানের রোলটা সেটা নয়। এই বইটাতে বড় যে মেসেজটা খুব বেশি করে আসে, সেটাকে বলতে পারেন ইংরেজিতে হারমোনি, যাকে বলে সমন্বয়ের মেসেজ। যেমন এই বইয়ের চ্যাপ্টারের হেডিং গুলো এরকম, স্মল ইজ বিউটিফুল একটা চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টারের নাম বিগ ইজ অলসো বিউটিফুল। কিন্তু সবচেয়ে বেশি সমন্বয় এই বইটিতে হচ্ছে হিন্দু শাস্ত্র, বিশেষ করে বেদের সঙ্গে বর্তমানের জলবায়ু যে বিজ্ঞান। এবং বলা হচ্ছে তাই জলবায়ু বিজ্ঞানের সমস্ত একেবারে ভেতরের খাঁটি কথাগুলো নাকি বেদেই ছিল। আমি কোট করছি, মাই ভিউজ, মোদি লিখছেন, অন কমপ্লিমেন্টারি রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার took definite shape when I studied the Prithvi Sukta of the Atharva Veda during my college days. The 63 suktas, composed thousands of years ago, contain a whole spectrum of knowledge which is now being propounded under various scientific, academic and analytical banners during discussions of global warming, damage to Earth's environment and the resultant climate change. ফলে একদিক থেকে আমরা বোধহয় নেহরুর জায়গা থেকে, জগৎ থেকে একটু বেশি দূরে আসতে পারতাম বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি নিয়ে ভাবনায়। কিন্তু নেহরু সমসাময়িক ওই প্রজন্মের যারা নেতা, খালি আমি ভারতবর্ষের নেহরুর কথা বলছি, এর কথা মানে আর যাদের নাম করলাম, নাসের যদি পড়েন, সুকার্ণ যদি পড়েন, তাহলে দেখতে পাবেন যে এদের সকলের ভেতরেই এই একটা নৈতিক বোধ ছিল, যেটা একটা যে উন্নয়ন হচ্ছে আসলে দরিদ্র একটা দেশে নিজের মানুষের সাথে একটা নতুন ধরনের সম্পর্ক করার একটা নৈতিক অবস্থান, এবং সে অবস্থানটা একটা ধার্মিক অবস্থানের মতোই নৈতিক। যার জন্য যখনই পাশ্চাত্যের পশ্চিমানিস্টরা কেবল মনে করেন যে পাশ্চাত্যের আধুনিকরণকে সমালোচনা করলে গোটা পৃথিবীতে যে আধুনিকতার জন্য আকাঙ্ক্ষা, আধুনিক বা এই উন্নয়নের জন্য আকাঙ্ক্ষা, তার সমালোচনা করা হয়ে যায়, আমার মনে হয় এটার ভেতর দিয়ে এটাতে একটা এইরকম ভাবে ভাবলে ধরে নেওয়া হয় যে নেহেরু বা নাইরেরে বা নাসের বা মাও যেন ওই পাশ্চাত্যে যারা পাশ্চাত্যকে মডার্নাইজ করেছিলেন তাদের একটা কার্বন কপি
তাও একটা মানে পেল একটা মানে একটা ফেডেড কার্বন কপির মতো। এবং এর ফলে ধরুন পার্থ চ্যাটার্জি ন্যাশনালিজমের বইতে যে প্রশ্নটা তুলেছিলেন যে ন্যাশনালিজমের মৌলিকতা কোথায় চিন্তার ভেতরে, বা হোমি ভাবা যেভাবে মিমিক্রি আর অ্যাম্বিভ্যালেন্স নিয়ে কাজ করেছেন, তার থেকে বোঝা যায় এই নেহেরুরা ভিএস নায়পলের মিমিক ম্যান নন। লাটুর লাটুর কথা বলছিলাম, লাটুর এখন খানিকটা আমাকে ব্যবহার করি, কিন্তু যদিও উনি প্রভিনশিয়ালিজম কথাকে এমনভাবে ব্যবহার করেছেন যে আমি সেভাবে ব্যবহার করি না। উনি একটা এক্সপ্রেশন তৈরি করেছেন, প্রভিনশিয়ালাইজিং মডার্নিটি। অর্থাৎ ওর বক্তব্য হচ্ছে যে আধুনিকতা কি, এবং ওর বক্তব্য হচ্ছে যে এটা ইউরোপীয় চিন্তাবিদদের দায়িত্ব এখন, যেহেতু ইউরোপ পৃথিবীকে আধুনিকতা শিখিয়েছে, তাই ইউরোপীয় চিন্তাবিদদেরই বোঝাতে হবে যে জিনিসটা বাজে, এটার পেছনে ছুটে কোনো লাভ নেই, কারণ এটার যে ভেতরের যে অনুমান যে সমাজ আর সংস্কার আর নেচার আলাদা, এই অনুমানটাই ভুল। কিন্তু যেটা আমি অবশ্যই ব্যবহার করিনি, কিন্তু যেটা আপনি ভাবছেন না যে এই লোকগুলো কিন্তু এদের ভিতরে এই যে একটা নতুন মৌলিক ভাবে আধুনিকরণের কথাটা এলো তৃতীয় দুনিয়ায়, এখানে কেবল পাশ্চাত্যকে কপি করার প্রশ্ন ছিল না। এবং অ্যাকচুয়ালি নেহেরু নিজেই কথা তুলেছিলেন 1962-তে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, নিউ দিল্লিতে উনি বক্তৃতা করছেন। বক্তৃতা করতে উনি কি বলছেন, 2 বছর মারা যাওয়ার 2 বছর আগে বলছেন, We have to keep to our roots, but at the same time it is equally obvious that no country in the world today can succeed in any sense of the word without understanding what the new world is, the new world of science and technology. ফলে এইবারে উনি যে ডিলেমাটার কথা বলছেন সেটা প্রত্যেক সাম্রাজ্যবাদ বিরোধী নেতাই বোধ করেছেন। উনি বলছেন, here you will see that in the last 200 years or so great differences have arisen between various countries of the world. In the countries of Asia and Europe, because Europe between the countries of Asia and Europe, because Europe had what is called the Industrial Revolution and is continually having that revolution, which is changing the life of human beings and the life of groups and societies, and which is not only bringing a measure of well-being to these people, strengthening the various countries. We have to find some way of combining the two, a synthesis between what we consider of value in the old and what we consider of value in the new. Mere attempt to copy other countries is not good enough. মানে এর থেকে পরিষ্কার হয় যে এটা মিমিক মানে নিজের বক্তব্য নয়। এখন এটা ঠিক যে ভারতবর্ষ আজকে জলবায়ু পরিবর্তনে পার্টিকুলারলি ভালনারেবল, কারণ আমাদের একটা বড় কোস্টাইন আছে, যদি সমুদ্র বাড়ে আমাদের অনেকখানি হতে পারে, এবং অন্যান্য কারণে হিমালয়ের হিমবাহ গলতেও। এবং ভারতবর্ষে যে জলবায়ু পলিটিক্স নিয়ে যখন আলোচনা হয়, এটাও ঠিক যে সেখানে কিন্তু উন্নয়ন এবং গণতন্ত্রের কথাগুলোই সবচেয়ে বেশি করে আসে, এবং উন্নয়নই আমাদের জলবায়ুর রাজনীতি করার ভিত্তি এখন। ফলে কিন্তু এবং ক্লাইমেট এবং এই যে আজকে যে কথাটা আজকে বলা হয়, আজকে যে কথাটা হয়তো আমরা যেটা বললাম যে হয়তো সবসময় বিশ্বাসের সঙ্গেও বলি না যে গরিব মানুষকে তুলে নিয়ে আসবো, কারণ সত্যি সত্যি আমরা কজন ভারতবাসী অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে আমাদের রাজনীতির ফলে ভারতবর্ষ একদিন ভারতবর্ষে কোনো গরিব মানুষ থাকবে না, বলা খুব শক্ত। আমরা অনেক কিছুর সঙ্গে অবিশ্বাসের সঙ্গে বাস করি, অনেক সময় আমরা ধনতন্ত্রে বিশ্বাস করি না, কিন্তু অবিশ্বাসের সঙ্গে বাস করি, কারণ এছাড়া যা আছে তার মধ্যে বেঁচে থাকি। কিন্তু এই যে বাস করি, এই যে কথাটা যেখানে দাম হয়, আজকে যখন নরেন্দ্র মোদী বলেন যে আমাকে সময় দিতে হবে, প্রথমে আমি গরিব মানুষের দারিদ্র দূর করবো, তারপরে আমি জলবায়ুর কথা ভালো করে ভাববো, এবং তখন যে পাশ্চাত্যের কিছু বলার থাকে না, তার কারণে এটাই বলতে চাই যে এই 1950-এর দশকে উন্নয়নের কথাটা এরকম একটা নতুন নৈতিক একটা অবস্থানে জন্ম দিয়েছিল। এটা কিন্তু সবসময় ছিল না। যারা নাকি তাদেরকে হিস্টোরিয়ান আজকে ডেভেলপমেন্টাল স্টেট বলেন, চীনে এবং অন্যান্য জায়গায় 17 শতকে 18 শতকে যারা রাস্তাঘাট বানাচ্ছে, যে সমস্ত স্টেট আধুনিকীকরণ করছে, তারা নিশ্চয়ই এটা নীতিগত অবস্থানে জন্ম দিত না। এবং এই নীতিগত অবস্থানের জন্ম ইকোনমিক্সও খুব ভালো করে দেখা যায়। একজনের কথা নিয়ে ফুকো আলোচনা করেছিলেন আমাদের ইউনিভার্সিটিতে। একটা কথা চালু হয় যে 1959 সালে একজন নামকরা ইকোনমিস্ট ছিল শুলস, তার একটা বক্তৃতায় প্রথম
প্রবর্তন করেন হিউম্যান ক্যাপিটালের আইডিয়া, যেটা এখন একটা চালু কথা। কিন্তু তখন উনি বলেন যে প্রত্যেক মানুষের সুযোগ থাকবে যে সে যেন নিজের ব্যবসাদার হতে পারে, অর্থাৎ আমার যে স্কিলগুলো আছে সেগুলোকে নিয়ে আমি যেন মার্কেট করতে পারি। এবং সেটা করার জন্য এই যুক্তিতে তখন বলা হলো যে যারা আফ্রিকান আমেরিকান বা কালো মানুষ বা যারা নিচের তলার মানুষ তাদেরকে শিক্ষা দেওয়া হোক। এবং বলতে গিয়ে উনি তখন বলছিলেন বক্তৃতাটাতে যে আমি এই কথাটা ভয়ে ভয়ে বলছি, কারণ যে প্রথার ভেতরে প্রথম মানুষের শরীরকে একটা দাম দেওয়া হয়, দাম ঠিক করা হয়, যে শরীরের দাম আছে, সেটা ছিল দাস প্রথা, কৃতদাস প্রথা। এবং আমি সেটা মনে রেখেই বলছি, আমি তো সে কথা বলছি না, আমি বলছি যে উন্নতির জন্য প্রত্যেক মানুষের একটা নিজেকে, তাকে আমরা এমন একটা ক্ষমতা দেবো যেন সে নিজের ব্যবসা করতে পারে, আমি তার পুঁজি, আমি নিজেই আমার পুঁজি। সেখান থেকে যদি একটা দাগ টানেন অমর্ত্যবাবুর যে ক্যাপাবিলিটি, যে প্রত্যেক মানুষকে, অমর্ত্যবাবু বলছেন আমি প্রত্যেক মানুষকে এমন ক্ষমতা দেবো, ইংরেজিতে বলছেন যে ক্যাপাবিলিটি টু প্রমোট হার অর হিজ এন্ডস, মানে তার যেটা জীবনের সত্যিকারের আকাঙ্ক্ষা সেইটাকে চরিতার্থ করার তার যেন সামর্থ্য থাকে। এইগুলো কিন্তু দেখায় যে উন্নয়নের চিন্তাটা এটা কেবল লোভের চিন্তা নয়, এটা কেবল কিছু ক্যাপিটালিস্ট লোভের ব্যাপার না, এবার এটা কেবল একটা প্র্যাগম্যাটিক যে কি করলে আমাদের কাজে লাগবে সেরকম ব্যাপার না, এর মধ্যে একটা নীতিগত ব্যাপার আছে। তাহলে অমর্ত্য সেন ডেভেলপমেন্ট ফ্রিডম বইটা লিখতে পারতেন, মানে একে দার্শনিকভাবে জাস্টিফাই করতে পারতেন। এবং এই যে উন্নয়নকে একটা নৈতিক অবস্থান থেকে দেখা, এটা কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী তৃতীয় বিশ্বের একটা অবদান, এটা পশ্চিম থেকে আমরা পাই। এবং এটা এই নৈতিক অবস্থান থেকে আমাদের উচ্চকোটির মানুষের সাথে নিম্নবর্গের মানুষের নতুন সম্পর্ক, সেটা হয়তো আজকে হয় না, আজকে আমরা ওখান থেকে সরে এসেছি যে কারণে এই কথাগুলো ব্যাক পেতে হয়। কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে এই কথাটা বললে তারা বিরোধিতা করা যায় না, যে আমি আমার দেশের মানুষের দারিদ্র দূর করতে চাই। বিরোধিতা যে করা যায় না, এই যে তার একটা নীতিগত জায়গা থাকে, এইখানটায় আমার নিজের মনে হয় যে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের এবং উপনিবেশ বিরোধী আন্দোলনের একটা সত্যিকারের সেকুলার কন্ট্রিবিউশন আছে। মানে মানুষকে দরিদ্র নারায়ণ বলে ভাবতে হয় না, মানুষকে মানুষ বলেই আমি তার উন্নতি, তার বিকাশ চাইতে পারি। এখন কিন্তু এই চিন্তাটার মধ্যে যেটা গোলমাল ছিল সেটা হচ্ছে যে এই চিন্তাটার মধ্যে কিন্তু মানুষ যেটা জীব জগতের অংশ এবং অনেক মানুষ হয়ে গেলে এই যে পৃথিবীর রসদের উপর টান পড়বে। এখন এই তো নানাভাবে হিসেব করে, এখন একটা হিসেবে দেখা যায় যে সবাইকে যদি মোটামুটি আমেরিকান মধ্যবিত্তের স্ট্যান্ডার্ডে বাঁচতে হয় পৃথিবীর 7 বিলিয়ন কি 9 বিলিয়ন মানুষকে, তাহলে আরো 4টে গ্রহ লাগে, একটা গ্রহতে হয়। এখন ফলে অনেক যারা নাকি বায়োস্ফিয়ার নিয়ে কাজ করছেন তাদের মতে মানুষের সংখ্যা এবং মানুষের যদি উন্নয়ন হয় এই সংখ্যার মানুষের, তাহলে বায়োস্ফিয়ারে চাপ হবে এবং বায়োস্ফিয়ারের উপর মানুষের দাবি বাড়লে মানুষেরই সংকট হবে, কারণ ওই বায়োডাইভার্সিটি কমে যাবে না, তার নানান যুক্তি আছে। এখন কিন্তু এই দুটো চিন্তা মেলাতে গেলে আজকে তো মানুষ তো পিছিয়ে যাবে না, মানে মানুষ তো এখন আমরা যেগুলোকে সত্যি সত্যি ভ্যালু করতে শিখেছি আমরা তো তার থেকে পিছিয়ে যাবো না, কারণ তার সঙ্গে আমাদের ইমোশন, আমাদের দায়িত্ববোধ, আমাদের কমিটমেন্ট সব জড়ানো। ফলে আজকে আমাদের কাজ হচ্ছে যে এই যে নতুন মানুষকে যে নতুন ভাবে দেখা, যে জীব জগতের অংশ হিসেবে, ওই অ্যাসাম্পশনটা ছেড়ে দেয়া যে মানুষ সবসময় পশুর থেকে একটা আলাদা শ্রেষ্ঠতর কোনো পশু, এই অ্যাসাম্পশনটা ছেড়ে দিয়ে যে ভাবা, অথচ একই সঙ্গে আমরা মানুষের জন্য, ব্যক্তি মানুষের জন্য যে অধিকারের কথা ভাবি, যে উন্নয়নের কথা ভাবি, একই সঙ্গে দুটোকে ভাবতে আমাদের শিখতে হবে। এটা এখনো হয়নি, এবং এটা এখনো হয়নি বলে যেটা আমি বলছিলাম যে আমাদের চিন্তার মধ্যে একটা গভীর ফাটলের মতো আছে। ফলে মানুষের একটা ট্রানজিশনের দরকার, যে আমাদের আসলে আমাদের অ্যাসাম্পশনটা হচ্ছে যে পৃথিবীটা হবে একটা, আমি ইংরেজিতে যাকে বলি হিউম্যান ডমিনেন্ট অর্ডার, যে এমন একটা পৃথিবী হবে যেটাতে মানুষই রাজত্ব থাকবে, মানুষই স্থির করবে কোন প্রাণী নির্মূল হয়ে যাবে। ক্রমাগত বোঝা যাচ্ছে যে প্রাণী জগতের বেশিরভাগ প্রাণী হচ্ছে অনুজীব, আমরা জানিও না তারা কি করতে পারে এবং আমাদের ওই পরিমাণ ক্ষমতাও নেই। অথচ এবং একটা খুব সুন্দর উদাহরণ মাঝখানে বেরিয়েছিল, একজন কিছু কাজ হচ্ছিল দিল্লিতে
এয়ার কন্ডিশনের বাজার। তো এখন ভারতবর্ষ জুড়েই কিন্তু এয়ার কন্ডিশনের বাজার বাড়ছে, কারণ শহরগুলো গরম হচ্ছে, এবং এয়ার কন্ডিশনের বাজার বাড়ছে সেই সমস্ত মানুষের জন্য যারা জীবনে প্রথমবার এয়ার কন্ডিশনার কিনছেন। অর্থাৎ অনেক পরিবার তার এয়ার কন্ডিশনার ছিল না, এবং দিল্লিতে তো ভয়ঙ্কর গরম হয়ে যায়। তো তাই নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটা খুব ইন্টারেস্টিং লেখা বেরিয়েছিল, এবং সে কোনো কোনো পরিস্থিতি এয়ার কন্ডিশনার কিনেছে। তো যে একজন মহিলা বলছেন যে ধরো আমাদের ঘুম হতো না, আমরা 6 জন একটা ঘরে শুই, সারা রাত খালি ছটফট করতাম, এই প্রথম শরীরে একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। আরেক ভদ্রলোক বলছেন এই প্রথম আমার ছেলে মেডিকেল কলেজের এক্সামিনেশনের জন্য রাত জেগে পড়তে পারছে, মশার কামড়ে পড়তে হচ্ছে না। ফলে অথচ ভারতবর্ষে যে এয়ার কন্ডিশনার ব্যবহার হয়, তাতে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই কেমিক্যালটা পৃথিবীর পরিবেশের জন্য ভয়ঙ্কর খারাপ। এবং রাওয়ান্ডাতে যখন কয়েক বছর আগে একটা চুক্তি হলো নানান দেশের মধ্যে যে এয়ার কন্ডিশনের এই কেমিক্যালগুলো পরিবর্তন করা হোক, ভারতবর্ষ সরকার বার্গেন করে এইটে আদায় করে নিলেন স্বীকৃতি সবার থেকে যে পৃথিবীতে যে কটা দেশ সবচেয়ে দেরি করে বদলাবে, ভারতবর্ষ তার মধ্যে থাকে। তার কারণটা হচ্ছে ওই যে নতুন যে কেমিক্যাল দিয়ে যেগুলো আমেরিকাতে করা হয়, সেই কেমিক্যাল আরো বেশি ক্ষতিকারক অন্যান্য ভাবে, ওই একইভাবে নয়, এবং সেই জন্য তার জন্য অনেক দক্ষ শ্রমিক দরকার, সেগুলো বর্ষ থেকে সেটা অনেক খরচা সাপেক্ষ, আমাদের সেই শ্রমিকও নেই। অথচ মানুষকে তো এই যে এই স্বাচ্ছন্দ্যটা দিতে হবে, এবং দেখা গেছে চীনেও হিসেব করে, পাশ্চাত্য আর আমেরিকাতে ডেটা আছে যে অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনার মানুষের জীবন বাঁচায়। যাদের এয়ার কন্ডিশনার থাকে না, হচ্ছে গরম খুব বেড়ে যায়, তারা কম দিন বাঁচে। টেক্সাসে দেখা গেছে যে প্রায় মানুষের জীবন, মানে প্রায় 80-90% মানুষের জীবন বাড়িয়ে দিয়েছে এয়ার কন্ডিশনার। অথচ এখানে একটা সমস্যা হচ্ছে যে আজকে যদি আমি খারাপ ক্ষতিকারক এয়ার কন্ডিশনার ব্যবহার করি, তাহলে আমি পরের প্রজন্মের জন্য অবস্থাটা খারাপ করে রাখছি। ফলে সেখানে একটা বর্তমান সর্বস্বতার কথা উঠছে, কিন্তু মানুষ তো তার নিজের জীবন নিয়ে ভাবে আপনি কি বলে না করবেন, যেখানে ভারতীয় সরকারকে ওই রকম একটা বার্গেনিং করতে হয়েছে। ফলে এইখানে বুঝতে পারছেন যে আমরা যেভাবে সাধারণভাবে রাজনীতি ভাবতাম, যে রাজনীতির মধ্যে আমাদের কোনো দায়িত্ব ছিল না, এই জলবায়ু নিয়ে ভাবা বা অণুজীব নিয়ে ভাবা, সেই রাজনীতির ভাবনার ধরনটা আজকে একটা সংকটের মুখে পড়ছে। এবং এই সংকটের মুখে পড়ার ফলে আমি বলতেছি মানুষের চিন্তাটা কিন্তু এটা একই সঙ্গে মানুষকে দুভাবে ভাবছে, এবং এটার আমি কিছু উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফলে এই যে, এবং আরেকটু ভাবলে বুঝতে পারছি কেন সংকটটা এত ডিপ। তার কারণ যুদ্ধের পর, দ্বিতীয় যুদ্ধের পর, এখন যদি আপনি সারা পৃথিবী দেখতে দেখেন, দেখবেন দ্বিতীয় যুদ্ধের পর প্রচুর নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে। শুধু নতুন ইউনিভার্সিটি তৈরি হয়নি, যেসব শ্রেণী থেকে, সমাজের যেসব অংশ থেকে আগে ইউনিভার্সিটি মানুষ আসতো না, সেটা পাশ্চাত্যে ওয়ার্কিং ক্লাস হোক, আমার দেশে দলিত শ্রেণী হোক, কয়েক দশক ধরে তারা ইউনিভার্সিটিতে এসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু প্রথম আমরা যাকে হিউম্যানিটিজ সাবজেক্ট বলি, সেইগুলোতে এমন সব মানুষ পড়াশোনা করতে ঢুকেছেন যারা সামাজিক ন্যায়ের ফলে ঢুকতে পেরেছেন, এবং যাদের কাছে প্রথম আবেগের জিনিসটা ছিল সামাজিক ন্যায়। যার ফলে যখন আমরা জলবায়ুর কথা বলি, পারিবেশিক সংকটের কথা বলি, স্বাভাবিক প্রবণতাটা হয় যে এটাকে মানুষের ভেতরে সামাজিক ন্যায় অন্যায়ের সমস্যা হিসেবে দেখার, মানুষের সঙ্গে অন্য জীবের কি সম্পর্ক আছে এটা দেখার প্রবণতাটা কম হয়। এখন আমি দুটো উদাহরণ দিই যে এর ফলে কিরকম দু ধরনের ভাবনায় থাকে। আমার প্রথম উদাহরণ হচ্ছে এই যে ট্র্যাজিক মৃত্যুই বলবো, 17 জানুয়ারি 2016 সালে সুইসাইড। এই একটি গুণী দলিত বা দলিত হিসেবে নিজেকে ভাবতো ছাত্র রোহিত ভেমুলা, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের, যে নিজেকে মেরে ফেলতো। এখন তার কথা আপনি জানেন, আপনারা জানেন যে ভেমুলা একটা সুইসাইড নোট রেখে গিয়েছিল। সেই সুইসাইড নোটটা ইংরেজিতে লেখা, অনেক ভারতীয় কাগজে বেরিয়েছে। তাহলে আমি পড়ছি একদম ভার্বাটিম যা লিখছে। রোহিত ভেমুলা লিখছে যে ভারতবর্ষ সম্বন্ধে তার পৃথিবী সম্বন্ধে তার কমপ্লেন্টটা কি। The value of a man was reduced to his immediate identity and nearest possibility, to a vote, to a number, to a thing,
never was a man treated as a mind. এখানে উনি স্বীকৃতি চাইছেন যে একজন মননশীল মানুষ হিসেবে, ব্যক্তি মানুষ। তারপরে লাইনে বলছেন as a glorious thing made up of stardust. এখন এখানে মনে রাখতে হয় যে রোহিত চ্যান্ডলার খুব প্রিয় একজন লেখক ছিলেন কার্ল সেগান, নাসার বৈজ্ঞানিক, যিনি অ্যাকচুয়ালি পৃথিবীর উদ্ভব নিয়ে বই লিখতেন। সেগানের কতগুলো লাইন যেগুলো পোস্ট করেছিলেন আমি পড়ছি। সেগান বলছে, science is an attempt largely successful to understand the world, to get a grip on things, to get hold of ourselves, to steer a safe course. Microbiology and meteorology can now explain which only a few centuries ago was considered sufficient cause to burn a woman to death. এবং সেখান থেকে আবার পোস্ট করছেন, our species needs and deserves a citizen with minds wide awake and with the basic understanding of how the world works. এবার ভাবুন, আমাদের কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনে আমাদের যে ভোটের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, নাগরিক অধিকার আছে, যে কোনো কনস্টিটিউশন, এটা কোথাও বলা নেই যে প্রত্যেকটা নাগরিককে জানতে হবে পৃথিবীটা কি করে কাজ করে। এইটা হচ্ছে দ্বিতীয় চিন্তাটা, Vemuda's thoughts। আমি এখানটা একটু ইংরেজিতে পড়ছি। Vemuda's thoughts, his protest against the oppressions of caste and what in India is called vote bank politics, moved between the two poles of a humanism. Never was a man treated as a mind, and a non-humanist perspective derived from science, man as a glorious thing made up of stardust. The last statement was not a rhetorical flourish, nor a figment of romantic imagination, but actually a scientific idea on which my Chicago colleague Neil Shubin has written illuminatingly, and I'm quote করছি, each galaxy, star or person is the temporary owner of particles that have passed through the births and deaths of entities across vast reaches of time and space. অর্থাৎ বলতে চাইছে আমাদের প্রত্যেকের শরীরের ভেতর দিয়ে এমন কতগুলো ছোট ছোট পার্টিকেল, মানে ফিজিক্সের পার্টিকেল বলবো, যাচ্ছে, যেগুলো জন্ম হয়তো এই ব্রহ্মাণ্ডের জন্মের সঙ্গে সঙ্গে, ইউনিভার্সের জন্মের সঙ্গে সঙ্গে। ফলে সে অর্থে আমার ভিতরে অনেক এইরকম এখন কথা হচ্ছে, এই যে সুবীর যে কথা লিখছেন, ও যখন বলছে একটা গ্লোরিয়াস থিং মেড আপ অফ স্টারডাস্ট, দুটো ভাবুন, একদিকে ওর ব্যক্তিত্বের ব্যক্তি হিসেবে স্বীকৃতির দাবি, যে আমাকে একটা মাইন্ড হিসেবে অ্যাকনলেজ করো, আমি খালি ভোট ব্যাংকের বস্তু নই, আমি খালি একটা থিং নই। অন্যদিকে বলছে এটাও রেকগনাইজ করো যে আমি স্টারডাস্ট। এখন স্টারডাস্টকে তো ভোট দেওয়া যায় না, নাগরিক অধিকার দেওয়া যায় না। ফলে প্রবলেমটা মানে আমি যদি স্টারডাস্ট হিসেবে মানুষকে দেখি, এবং সেই চিন্তাটা যদি আজকে এমন একটা আর্জেন্ট স্বীকৃতি পায় মানুষের ক্রাইসিসের জন্য, তাহলে এই চিন্তাটাকে আমি রাজনৈতিক চিন্তার মধ্যে আনবো কিভাবে? এবং এই যে এখন আনতে পারি না, এই সংকটটা খুব পরিষ্কারভাবে দেখা যায়। একজন দার্শনিক পলিটিক্যাল থিওরিস্ট আছেন, হয়তো আপনারা যে কেউ জানবেন তার কথা, ফিলিপ পেটিট বলে। আমরা যেমন রিপাবলিক অফ ইন্ডিয়া বলি, উনি রিপাবলিকানিজমের বর্তমানে একজন প্রধান প্রবক্তা। তো একটা রিপাবলিকানিজম বলি, এটা বই আছে, তাতে একটা চ্যাপ্টার আছে সেটা পরিবেশ নিয়ে, ইকোলজি নিয়ে, যে একটা গণতন্ত্রে কেন আমাদের পরিবেশ নিয়ে ভাবা উচিত। এবং আমি একটু পড়ে শোনাচ্ছি উনি কি বলছেন চ্যাপ্টারটার। উনি বলছেন, দেখো আমি কতগুলো মনুষ্য কেন্দ্রিক কারণই দেব বলে বলছেন, why we should be concerned about other species and about our ecosystem generally বলে আমি কোট করছি। The ecosystem with other species of animals that it contains offers us our place in nature. It is the space ultimately where we belong. কিন্তু এই যখন উনি বলছেন না যে এই যে ইকোসিস্টেমে আমরা উই বিলং, এই উইটা ওর চিন্তার একটা ধারায় কিন্তু একটা ব্যক্তি মানুষের যোগফল, মানে এটা বলি অ্যারিথমেটিক সামেশনের মতো। But the we is an arithmetic collection of individuals, a sigma function as it were, drawn over the basic activities that define the individual human. এখানে কি বলছেন উনি? বলছেন এটা উই কি? We are what we eat, and equally we are what we breathe, we are what we smell, we are what we can see and hear and touch. এখন এই যে we, যে ব্রিথ করে, যে ঘ্রাণ পায়, যে স্পর্শ করে, এটা তো ব্যক্তি মানুষ। এই ক্ষমতাটা একটা ব্যক্তি মানুষের ক্ষমতা। এবং রাজনৈতিক চিন্তা এই ব্যক্তি মানুষকে ভাবাটাই, বোধহয় মানুষের সংখ্যা ইরেসপেক্টিভ, এই ব্যক্তি মানুষের ভাবাটাই আমাদের রাজনৈতিক চিন্তার ধর্ম।
তারপরে সেন্টেন্স উনি বলছেন, we live in physical, biological and psychological continuity with other human beings, with other animal species and the larger physical system that comes to consciousness in us. অর্থাৎ উনি বলছেন আমরা ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কন্টিনিউটি উইথ আদার অ্যানিমাল স্পিসিসে থাকি। এখন এই কন্টিনিউটি তো কোনো ব্যক্তি মানুষের কন্টিনিউটি না। আমি যদি বলি যে বিবর্তনের ফলে আমার যেটা টর্সো, আমার যেটা নার্ভাস সিস্টেম, আমাদের এই যে ভার্টিব্রেট শ্রেণীর মধ্যে আমরা পড়ি, এটা তো আমরা অন্য অনেকের সাথে শেয়ার করি, এবং সেই শেয়ার করাটা তো কোনো ব্যক্তি মানুষের শেয়ার করা নয়। ফলে এখানে যে উই, যখন উনি বলছেন উই লিভ ইন ফিজিক্যাল, সেই উইটা, এই যে কানেক্টেড উই, সেটা অন্য রকমের উই। এবং এই এডওয়ার্ড উইলসনের কথা আগে বলছিলাম, এডওয়ার্ড উইলসন এবং ওর ছাত্ররা বহুদিন ধরে দেখান যে যে কোনো জীব যারা সমাজবদ্ধ হয়, সে মৌমাছি হোক, বলতাই হোক, পিঁপড়েই হোক, কি মানুষই হোক, তাদের ব্যবহারের মধ্যে কতগুলো সাধারণ ধর্ম দেখা যায়। কেন দেখা যায় সেটা নিয়ে অনেক তর্ক হয়, এর মধ্যে কার্যকারণ সম্পর্ক সেটা নিয়ে তর্ক হয়, দেখা যায় এবং সেটা একটা প্রমাণিত সত্য। কিন্তু এই যে দেখাটা, এই যে সম্পর্কের সূচিত হওয়ার ঘটনাটা, এটার ভিতরে তো দিয়ে রাজনীতি হয় না। ফলে আজকে এবার আমার বক্তব্য শেষ করি এই বলে, তাহলে আপনারা ভাবুন যে উন্নয়নের মধ্যে পৃথিবী সম্বন্ধে যে অ্যাসাম্পশন ছিল, সেই অ্যাসাম্পশনটা আজকে সমস্ত বিজ্ঞানের সমস্ত ভাষাখাই কিন্তু ভুল প্রমাণ করে যে মানুষ প্রকৃতি থেকে আলাদা নয়। অথচ উন্নয়ন করা যায় যদি, উন্নয়ন বলতে আমি ধরে নিই যে আমি ভাববো না মানুষের সংখ্যা কত, যত সংখ্যাই হোক আমি সব মানুষকে সংস্থান করে দেবো, ভালো করে থাকতে করতে দেবো। চীনে আমি সেদিনই পড়ছিলাম প্রত্যেক সপ্তাহে 5,000 মিলিয়নিয়ার হয় ডলার। এখন এই যারা তাদের 1 মিলিয়ন করে টাকা হচ্ছে, তারা তো গান্ধীবাদী হচ্ছেন না যে কম খাচ্ছেন। আমি দিল্লি থেকে এসেছি গতকাল, দিল্লিতে একটা ইউনিভার্সিটি খরচা একটা দামি হোটেলে ছিলাম। তো আমি ওদেরকে বললাম যে তোমরা যে ব্রেকফাস্টে এত খাবার দাও, মানুষ তো লোভে পড়ে অনেক খায়, আমিও খাই, তো একটু বলে দিতে পারো না যে কোনটা লো ক্যালোরি কোনটা হাই ক্যালোরি, একটু বললে পারো। ওরা একটা খুব ইন্টারেস্টিং কথা বলতো। ওরা বললো যে জানেন, এই যে যারা আমাদের হোটেলে আসে তারা কিন্তু মনে রাখে অনেক খাবার দিয়েছে বলে। বলে সারা বলে এই ইম্পিরিয়ালের ব্রেকফাস্টটা যা দারুণ না, প্রচুর খাওয়া যায়। ফলে এই যে মানুষের কাছে আমি আজকে যে উন্নয়ন ভাবি, মানুষকে মিলিয়নিয়ার করবো, দাঁড়িয়ে থেকে তুলবো, মানুষ কম খাবে তা তো হবে না। ফলে 9 বিলিয়ন মানুষ যখন অনেক বেশি খাবে, তার একটা বায়োস্ফিয়ারের উপর চাপ পড়তে বাধ্য। ফলে আজকে যেহেতু সমস্ত বিজ্ঞান এবং জলবায়ু বিজ্ঞানটাই তাই নিয়ে, জলবায়ু বিজ্ঞানটা দেখায় যে কিভাবে এই পৃথিবীটার জলবায়ু, সমুদ্র, হিমবাহ, জীবন, মানুষের জীবন সম্পর্কিত। ফলে আজকে আমার পক্ষে তো এটা সম্পূর্ণ বিস্তৃত হয়ে এটা ভাবা সম্ভব না যে প্রকৃতিটা ওখানে পড়ে আছে, আমার ওর উপর ছড়ি ঘোরালে চলবে। কিন্তু আমার পক্ষে এটাও সম্ভব না যে উন্নয়নের কথা না ভাবা, কারণ উন্নয়নের মধ্যে এমন একটা নৈতিকতার কথা আছে মানুষের সঙ্গে মানুষ, সেটাকে ছেড়ে দেওয়া সম্ভব না। ফলে আমাদের কর্তব্যটা খুব শক্ত। কর্তব্যটা হচ্ছে এই নতুন চিন্তাটার ভেতরে আমি রাজনীতিকে রাখবো কি করে। আমার যেগুলো মানুষ সম্বন্ধে কনসার্ন, সেগুলোকে ইংরেজিতে বলে আমি রিকনফিগার করাবো। আমি রিকনফিগার করবো কিভাবে এই নতুন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, সেইটা আমরা এখনো করতে পারিনি। ফলে পাশ্চাত্যে যাদের আমরা উত্তর মানবিক চিন্তাবিদ বলি, পোস্ট হিউম্যানিস্ট, তারা যে বইগুলো লেখেন, তারা যেভাবে কল্পনা করার চেষ্টা করেন, আজকে এরকম একটা পার্লামেন্ট হতে পারে, এরকম একটা পার্লামেন্ট হতে পারে, সেগুলো ওই যে বলা ইউটোপিয়ান এবং ইউক্রনিক, মানে সেগুলো কিন্তু অলিক রাজ্যের কথা বলে। এটা কিন্তু আমার সমালোচনা নয়, আসলে ওই রকম অলিক কথা শুনতে শুনতে ব্রিজ তৈরি হয়, এবং এই ব্রিজটা ওরকম অলিক ভাবে একজনের মাথা থেকে আর বেরোবে না। এই সংকটের ভেতর দিয়ে মোকাবিলা করতে করতে আমরা অন্য কোথাও পৌঁছবো। কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের এই ভবিষ্যতের সম্বন্ধে উন্নয়নের যে ভাবনা, তার যে অনুমান, তার যে অ্যাসাম্পশন, সেগুলো আমাদের এই চিন্তার যে সংকট, সেটা যেন একটা দেয়াল এবং তাদের ধাক্কা খেয়ে ফিরে এসে আমাদের এমন একটা অবস্থার মধ্যে ফেলছে
যেখানে উন্নয়নের স্বপ্নটাও বর্তমানের রাজনীতির একটা ফডার হয়ে যাচ্ছে, বর্তমানের রাজনীতির একটা অংশ হয়ে যাচ্ছে। সেই অর্থে আমি বর্তমান সর্বস্বের কথা বলেছিলাম। ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য ধরে শুনুন।